জামাল সাহেব আর তার স্ত্রী মনমরা হয়ে বসে আছে পুলিশ স্টেশনে, কারণ আজ 10 দিন হলো তাদের বড় সন্তান সাব্বির নিখোঁজ। জামাল সাহেব টেনশনে থাকলেও জামাল সাহেবের স্ত্রী অনেকটাই বিরক্তি নিয়ে জামাল সাহেবকে বলে, এই যে তোমাকে বলছি, কি আমাদের তো আরো দুটো ছেলে মেয়ে আছে, তাহলে কেন তুমি ওই আপদটার জন্য এত থানায় দৌড়াদৌড়ি করছো বলো তো? জামাল সাহেব কিঞ্চিত হেসে তার স্ত্রীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, সাব্বিরের আম্মু, আমি জানি সাব্বির আমার প্রথম স্ত্রীর ছেলে। তুমি সাব্বিরকে পেটে ধরোনি, তাই ওর জন্য তোমার মায়া নেই। তবে এটা কি জানো, ও আমার প্রথম। ওই আমাকে নাবিল আর নাবিলার আগে বাবা ডেকেছে। দেখো, এত ভনিতা না করে বলো তুমি আমার নাবিল আর নাবিলার চেয়ে ওই আপদটাকে বেশি ভালোবাসো। জামাল সাহেব আবার কিঞ্চিত পরিমাণ হেসে তার স্ত্রীকে নিয়ে বের হয়ে চলে আসে থানা থেকে আর বাসার উদ্দেশ্যে যাত্রা করে। মাঝপথে জামালের স্ত্রী কিছুটা বিরক্তি নিয়ে বলে, শোনো, আমি আর থানায় আসবো না, আমার ভালো লাগে না এসব। আর ওই আপদটা দেখো ঠিকই চলে আসবে, শুধু শুধু প্রতিদিন 1000 টাকা করে নষ্ট করে লাভ নেই। জামাল সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে কোনো জবাব দেয় না, চলে আসে বাসায় আর অপেক্ষা করতে থাকে তার বড় ছেলে সাব্বিরের দিকে। এদিকে, আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে মারবেন না প্লিজ, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কোনো দিনও আপনার সামনে আসবো না। সাব্বিরের এমন কাকুতি মিনতি শুনে সাব্বিরের সামনে দাঁড়িয়ে থাকা মুখোশ পরা লোক সাব্বিরের চুলের মুঠি টেনে দাঁড় করিয়ে দেয়। তারপর, হা হা, সারা তোকে না বারবার বলেছিলাম আমার কাজটা করে দিতে, তবে দিলি না কেন? আমাকে মাফ করবেন, আমি কাউকে খুন করতে পারবো না, ওরা আমাকে বাঁচতে দিবে না। তবে হি হি, তুই যখন পারবি না তখন তোকে বাঁচিয়ে রেখে লাভ কি বল? শুধু শুধু 3 বেলা তোকে চিকেন বিরিয়ানি কেন খাওয়াবো? আমি খাবো না, আমি আর আপনার এখানে থাকবো না, আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব বাসায়, আমাকে যেতে দিন প্লিজ। হা হা, তোকে ছেড়ে দে আর তুই তোর বাবা মাকে বলে দে আমি তোকে তুলে এনেছিলাম কাউকে খুন করার জন্য। না না, আমি কাউকে বলবো না, আমাকে মারবেন না, আমাকে যেতে দিন। হ্যাঁ, আমি জানি মানুষের বাচ্চা কেমন হয়, আর তুই তো শালা একটা বোকা। তোকে যে যা জিজ্ঞেস করবে তুই সব সত্যি বলে দিবি। বল, নিজের গ্যাংয়ের ক্ষতি আমি নিজে কি করে করি? তোর মতো একটা পুচকিকে বাঁচিয়ে রেখে শুধু শুধু আমার পুরো 20 বছরে গড়ে তোলা গ্যাংয়ের ক্ষতি হবে, তার চেয়ে তোকেই মেরে দেই। লোকটা কোমর থেকে পিস্তল বের করে সাব্বিরের কপালে ধরতেই সাব্বির ভয়ে চোখ দুটো বন্ধ করে ফেলে। এদিকে মুখোশ পরিহিত লোকটা সাব্বিরের ভয়ত চেহারা দেখে মুচকি হেসে পিস্তল নামিয়ে নেয়। তারপর, যা, তোকে ছেড়ে দিলাম, তোর উপর মায়া হচ্ছে রে। তুই এত কিউট একটা ছেলে, তোকে কি করে মারি বল? তবে এমনি এমনি ছাড়বো না, তোকে বড় একটা দায়িত্ব দেবো, বল সামলাতে পারবি? সাব্বির চোখ তুলে মুখোশ পরিহিত লোকটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ আমি পারবো, বলুন কি করতে হবে আমায়, তবুও আমি কোনো মানুষ খুন করতে পারবো না। হ্যাঁ আমি জানি। শোন, তোকে আজ থেকে আমার হয়ে কাজ করতে হবে, আমি যা বলবো তুই তাই করবি। আর এখন সেটা পরিস্থিতির উপর তুই নিজের সিদ্ধান্ত নিবি তুই কি করবি। এত লোক থাকতে আমার সাথে কেন এমন করছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো বললি। আসলে তোর মাঝে আমি এমন কিছু দেখেছি যার মাধ্যমে আমি আমার গ্যাংকে আরো বড় করে ফেলবো। তুই যা, আজ থেকে মুক্ত। তবে শোন, ভুলেও মুখ খুলবি না। তুই কোথায় ছিলি এই 10 দিন? ওকে। লোকটা একটা সবুজ বাটনের চাপ দিতেই দরজা খুলে যায়। সাব্বির লোকটার দিকে তাকায়, লোকটা সাব্বিরকে ইশারা করে চলে যেতে। সাব্বির ইশারা পেয়ে ধীরে ধীরে বের হয়ে চলে আসে সেখান থেকে। সাব্বির বাহিরে আসতে দেখে সে ওর বাসার সামনেই ছিল, আর এতক্ষণ একটা বড় কন্টেনারের মাঝে ছিল। সাব্বির গাড়ি থেকে নামতেই দ্রুত চলে যায় ট্রাক। সন্ধ্যা হয়ে গিয়েছে। সাব্বির আর দেরি না করে বাসার কলিং বেল বাজানোর কিছুক্ষণ পরই সাব্বিরের ছোট বোন নাবিলা দরজা খুলে দেয়, আর সাব্বিরকে দেখে কোনো কথা না বলে দৌড়ে চলে যায় ভেতরে। সাব্বিরও দরজা বন্ধ করে ড্রয়িং রুমে আসতেই দেখতে পায় ওর বাবা মা আর ভাই বোন যে যার মতো নাস্তা করতে ব্যস্ত। সাব্বির বুঝতে পারে এতদিন ওকে কেউ মনেই করেনি। সাব্বিরও আর সেদিকে না তাকিয়ে চলে আসে নিজের রুমে। এদিকে জামাল সাহেব নাস্তা শেষ করে তার মেয়েকে জিজ্ঞেস করে,
কে এসেছিল মামুনি? বাবা, সাব্বির এসেছে। কি? কই কই? আর তুমি সাব্বিরকে নাম ধরে বলছো কেন? তুমি জানো না সাব্বির তোমার বড় ভাইয়া? না, ও আমার কেউ না। আমার বড় ভাইয়া তো এই যে তোমার সামনে। জামাল সাহেব তার ছোট ছেলে নাবিলের দিকে তাকায়। সে তার বাবা মায়ের কথায় কোনো পাত্তা না দিয়ে খেয়ে চলেছে, আর তার স্ত্রী নাবিলকে পরম আদরে তুলে খাচ্ছেন। বিষয়টা দেখে জামাল সাহেব অত্যন্ত রেগে যায় আর বলে, নাবিল, তোর কি সারাদিন খেতে হবে? পড়াশোনায় তো একটা দুর্বল, একটু পড়াশোনা তো কর। যা, উঠে গিয়ে পড়তে বস। তোর স্যার যদি আমাকে আর একবার ফোন দিয়ে তোর নামে বিচার দেয়, তবে তোর পিঠের চামড়া আমি তুলবো। আহ, নাবিলের আব্বু, কি শুরু করেছো বলো তো? ছেলেটা দেখছো তো খাচ্ছে, একটু খেতে দাও। তা না করে তুমি বকছো কেন? জামাল সাহেব রক্ত ঝরা চোখে তার স্ত্রীর দিকে তাকাতেই তিনি চুপ হয়ে যায়, আর নাবিলকে খাওয়ানো বন্ধ করে তার সোজা পড়ার টেবিলে নিয়ে গিয়ে বসায়। সাথে নাবিলাও চলে যায়। এত কিছুর মধ্যে হঠাৎ জামাল সাহেব এর মনে পড়ে সাব্বির কোথায়। দৌড়ে চলে আসে সাব্বিরের রুমে, আর এসে দেখে সাব্বির পড়ার টেবিলে বসে পড়েছে। জামাল সাহেব মুচকি হেসে সাব্বিরের পাশে বসে আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাবা সাব্বির, কোথায় গিয়েছিলে তুমি? সাব্বির ওর বাবার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ইচ্ছে করছিল সব কিছু বলে দিতে, কিন্তু সাব্বির তা না করে বলে, আসলে বাবা, সামনে তো পরীক্ষা, তাই আমি একাই ঘুরতে চলে গেছিলাম। আম্মুকে বললে তো আর আমাকে যেতে দিত না, তাই। ও আচ্ছা, আমাকে বলতে বাবা। জানো আমি কত টেনশনে ছিলাম। আচ্ছা, তুমি পড়াশোনা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। জামাল সাহেব সাব্বিরের রুম থেকে বের হয়ে সোজা চলে আসে কিচেনে, আর তার স্ত্রীকে বলে সাব্বিরের জন্য খাবার দিতে। জামাল সাহেবের স্ত্রী কিছুটা বিরক্ত হলেও জামাল সাহেবের রক্ত ঝরা চোখ আর রাগের কথা ভেবে দূরতে চলে যায়। এই ফাঁকে জামাল সাহেব ফোন দেয় পুলিশ স্টেশনে আর বলে তার ছেলে ফিরে এসেছে। পুলিশের কনস্টেবল কিছুক্ষণ ঝাড়ি দিয়ে ফোনটা রেখে দেয়। জামাল সাহেবের স্ত্রী খাবারের প্লেট তার স্বামীর হাতে দিয়ে বিরক্তিকর ভঙ্গিতে চলে যায়। জামাল সাহেবও খাবারটা নিয়ে এসে সাব্বিরের পাশে রাখে। তারপর, বাবা সাব্বির, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। এটাও জানি আমার দ্বিতীয় স্ত্রী তোমাকে সহ্য করতে পারে না। তবে তুমি থেমে যেও না, এমন কিছু করো যেন তোমাকে তিনি খুঁজে বেড়ায়, একটু তোমাকে দেখার আশায়। সাব্বির ওর বাবার দিকে তাকায়, কিছুক্ষণ চুপ থাকে, তারপর আবার পড়তে শুরু করে। জামাল সাহেব আর দাঁড়িয়ে না থেকে সিঁড়ি বেয়ে নিচে আস্তে আস্তে শুনতে পায় তার স্ত্রীর কুরুচিপূর্ণ কথা। দেখলি নাবিল আর নাবিলা, তোর বাবা ওই সাব্বিরের বাচ্চাকে বেশি ভালোবাসে। তোদের কম খাইয়ে সাব্বিরকে বেশি খাওয়ায়। মা, ওকে বাড়ি থেকে বের করে দাও না কেন বলো তো? আমার এখন ওকে বড় ভাই বলতেও ইচ্ছা করে না। আর স্কুলে আমি কোনো ভালো কাজ করলেই সবাই একটাই কথা বলে, আমি সাব্বিরের ছোট ভাই, সাব্বিরের মতোই হয়েছি। শুনে আমার একদম ভালো লাগে না। জামাল সাহেব আর না দাঁড়িয়ে নাবিলের পাশে গিয়ে বসে। তারপর, আচ্ছা বলো তো, নাবিল স্কুলের মধ্যে তুমি কি সবার চেয়ে ভদ্র, নাকি আরো কেউ আছে? না, আমি না। সবাই তো বলে আমাদের স্কুলের সবার চেয়ে ভালো, ব্রিলিয়ান্ট আর ভদ্র হলো ওই সাব্বির। হ্যাঁ, আর ঠিক সেই কারণেই তুমি কোনো ভালো কাজ আর পড়াশোনা করলে সবাই তোমাকে সাব্বিরের সাথে তুলনা করে। বোকা ছেলে, এখনো তোমার বুদ্ধি হলো না। যাও, পড়া রেখে একটু হরলিক্স খেয়ে এসো। জামাল সাহেব আর কিছু না বলে চলে যায় তার রুমে। দেখতে দেখতে সাব্বিরের এসএসসি আর ওর ছোট ভাই নাবিলের জেএসসির পরীক্ষা শুরু হতে যাবে। সাব্বির আগের তুলনায় আরও বেশি পড়াশোনা শুরু করেছে, কারণ তাকে হতে হবে টপার। এদিকে জামাল সাহেবের স্ত্রী তার ছেলে নাবিলকে পড়ানোর উপর বেশি জোর দিতে শুরু করেছে, যেন সাব্বিরের চেয়েও বেশি ভালো রেজাল্ট করতে পারে। নাবিল কিছুটা বিরক্ত হয়ে ওর আম্মুকে বলে, আম্মু, এত পড়ে আমি কি করব বলো তো? আমার একদম ভালো লাগে না পড়তে। প্লিজ আমাকে আর পড়াবে না। এটা বললে হবে না বাবা, কিছুদিন কষ্ট করো। ওই সাব্বিরের চেয়ে ভালো রেজাল্ট করতে হবে। সাব্বিরকে দেখেছো, ও তো খাওয়াটাও ভুলে গিয়েছে পড়াশোনার জন্য। আচ্ছা আম্মু, এক কাজ করলে হয় না? আমার ছোট খালাতো বোন,
মিতুকে এইখানে নিয়ে আসো আর সাব্বিরের রুমে রাখো, দেখবা সাব্বির পড়তেই পারবে না। আমি দেখেছি সাব্বির কোনো মেয়ের আশেপাশেও বসে না, আর বসলে লজ্জায় লাল হয়ে যায়। ছেলে নাবিলের কথা শুনে মুহূর্তে তার মনে বিজয়ের হাসি ফুটে ওঠে। তিনি দ্রুত তার ছোট বোনকে ফোন দেয় আর নিতুকে তাদের বাসায় বেড়াতে আসতে বলে। নাবিলকে জড়িয়ে ধরে বলে, বাহ বাহ, আমার ছেলেটার দেখি আমার মতোই ধারালো বুদ্ধি হয়েছে। তোর খালাতো বোন নিতু আসছে। এদিকে সাব্বির পড়া শেষ করে বিছানায় ঘুমাতে যাবে, অমনি ফোন আসে সেই অচেনা লোকের। সাব্বির দ্রুত রিসিভ করে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কি সাব্বির, খবর ভালো তো? জি ভালো, কিন্তু হঠাৎ ফোন দিলেন যে? আমার কাছে আসার সময় হয়ে গিয়েছে তোমার, দ্রুত চলে আসছো আমার কাছে, সবকিছু গুছিয়ে নাও। না না, এখন আমি যাব না, আমার অনেক পড়াশোনা বাকি। সামনে যে আমার এসএসসি পরীক্ষা। তোমাকে তো আমি আসতে বলিনি আজই, তোমাকে জাস্ট বলেছি সবকিছু রেডি করে রাখো, সময় হলে যেন চলে আসতে পারো। আপনি বুঝলেন কি করে আমার চলে আসার সময় হয়েছে? আমার বাবা মা ভাই বোনকে রেখে আমি কি করে থাকবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের সাথে তোমার সম্পর্ক থাকলে তো। আজ রাখছি, খুব শীঘ্রই দেখা হবে। ফোনটা কেটে যায়। সাব্বিরের সেসব মনে না রেখে ফোনটা লুকিয়ে রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই সাব্বির বেরিয়ে পড়ে স্কুলে যাওয়ার জন্য। সাব্বিরকে স্কুলে যেতে দেখে পাড়ার কয়েকটা বখাটে ছেলে ডাক দেয়। এই শালা, এদিকে গিয়ে আয়। সাব্বির ছেলেগুলোর দিকে তাকায়। সবগুলোই এলাকার কুখ্যাত বখাটে। ইফতেজিং, রেপ, মারামারি, জমি দখল, মাদক বিক্রি সব কিছুই করে। সাব্বির আস্তে আস্তে এগিয়ে যায় তাদের সামনে। তারপর, কিরে, আজ কোথায় যাচ্ছিস? একটু আগেই দেখলাম তোদের বাসায় একটা পুরো আগুন সুন্দরী ঢুকলো। কার কথা বলছেন ভাই? আমি তো কাউকে দেখিনি। শালা মিথ্যা বলিস কেন? আমি নিচে দেখলাম রিক্সায় করে একটা আগুন সুন্দরী তোদের বাসায় ঢুকলো। সে যাই হোক, আজ তো পার্টি হারবে, সব রেডি করিস কেমন? ছেলেগুলো কথাটা বলে চলে যায় সেখান থেকে। সাব্বির বুঝতে পারে আজ ওদের বাসায় কোনো একটা গন্ডগোল পাকা পেয়েরা। সাব্বির আর স্কুলে না গিয়ে সোজা বাসায় ঢুকতেই দেখতে পায় ওর খালাতো বোন নিতু এসেছে আর ওর আম্মু আদর করে খাওয়াচ্ছে। সাব্বির কোনো ভনিতা না করেই বলে ওঠে, নিতু, তুমি প্লিজ এখনই বাসায় চলে যাও। হঠাৎ সাব্বিরের এমন কথা শুনে জামাল সাহেবের স্ত্রী নিতুকে খাওয়ানো বন্ধ করে রাগে ছুটে এসে ঠাস ঠাস করে সাব্বিরকে থাপ্পড় মারে। তারপর, এই তুই কি বললি? আমার বোনের মেয়েকে তুই চলে যেতে বলেছিস কেন? তোর সাহস তো কম না। এই কোথায় গো তুমি? নাবিলের বাবা, শুনে যাও তোমার ছেলের কথা। জামাল সাহেব সকাল সকাল তার স্ত্রীর চেঁচামেচি শুনে ঘর থেকে বের হয়ে এসে দেখে সাব্বির গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর তার স্ত্রী রেগে আগুন। কি হচ্ছে? তোমার ছেলে আমার বোনের মেয়েকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে। সাব্বির, কথাটা কি সত্যি? হ্যাঁ, আসলে আমি। বাকিটা বলার আগেই জামাল সাহেব সাব্বিরকে সাটিয়ে থাপ্পড় মারে। থাপ্পড়টা এত জোরে মেরেছিল যে সাব্বির মাটিতে পড়ে যায়, চোখ মুখে আধার দেখতে থাকে। এমন সময় জামাল সাহেব রাগী গলায় বলে, আর কোনোদিন কাউকে বাড়ি থেকে বের হয়ে যেতে শুনলে তোর খবর আছে। সাব্বির গালে হাত দিয়ে চলে আসে সেখান থেকে আর জামাল সাহেবের স্ত্রী আঁচল দিয়ে মুখটা ঢেকে ফেলে। রাত 10টা। এমন সময় আবারও ফোন বেজে ওঠে সাব্বিরের। সেই লোক ফোন করেছে। সাব্বির রিসিভ করতেই বলে, টেনশন নিস না ছোটু, আমি সব দেখে নেব। আপনি জানলেন কি করে? সব জানি আমি। সাব্বির এমন সময় ওর বাবা বাসায় এসেছে বুঝতে পেরে দ্রুত ফোনটা কেটে দিয়ে পড়তে বসে, কিন্তু বেশিক্ষণ পড়তে পারে না। তার আগে জানালার থাই গ্লাসে কেউ ইট ছুঁড়ে মেরে ভেঙে ফেলে। সবাই দৌড়ে যায় সেখানে, সাথে সাব্বিরও গিয়ে দেখে আশিক 20 থেকে 30 জন ছেলেপিলে নিয়ে এসে ওদের বাসায় হামলা করেছে। জামাল সাহেব দৌড়ে গিয়ে দরজা আটকে দিয়ে আসে আর আশিকদের বলে, এই তোরা কি চাস? এইভাবে এসেছিস কেন শুনি? তোদের না চাঁদা দিলাম সেদিন 5000। চাঁদা নিতে আসিসনি, এসেছি তোর বাসায় সকাল আসে সেই আগুন সুন্দরীকে তুলে নিয়ে যেতে। আজ তো পার্টি হবে। আগুন সুন্দরী? এমন তো কেউ নেই। আমি দেখছি আজই এসছে তোদের বাসার দরজা খোলা, শালি গরম গরম করে দিয়েছে আমারে। জামাল সাহেব আর তার স্ত্রী তাকায় নিতুর দিকে। একমাত্র নিতুই এসেছে এখানে।
তাহলে ওরা কি নিতুকেই নিতে এসেছে? এমন সময় একটা ইট এসে লাগে নাবিলের মাথায়। নাবিল চিৎকার করে ওঠে। ঠিক তার কিছুক্ষণ পরেই সব কিছু শান্ত হয়ে যায়। সাব্বির জানালা দিয়ে নিচে তাকায়, কেউ নেই। নাবিলের মাথা কেটে গিয়েছে। জামাল সাহেবের স্ত্রী অনেক সতর্কতায় ব্যান্ডেজ করে দিচ্ছে আর আশিকদের গালি দিচ্ছে। জামাল সাহেব বসে আছে সোফায়। এমন সময় সাব্বির ধীর পায়ে ড্রয়িং রুমে ওর বাবার সামনে এসে বলে, আপনি আমার বাবা ছিলেন, আছেন, তবে বাবা বলার অধিকার আমি হারিয়েছি সেই জন্মের পরই। সে যাই হোক, আমি আমার পরিবারের কারো কোনো ক্ষতি চাই না। আজ সকালে স্কুলে যাওয়ার সময় আশিক আমাকে ডেকে বলেছিল আমাদের বাসায় আগুন সুন্দরী এসেছে, ওরা নাকি তাকে তুলে নিতে আসবে। আমি ভয় পেয়ে যাই। দ্রুত বাসায় এসে দেখি নিতু এসেছে বাসায়। আমি ওকে সরাসরি বলি চলে যেতে, কিন্তু আপনি আমাকে জিজ্ঞাসা করেননি কেন বলেছি আমি। কিছু না শুনেই আমার গায়ে হাত দিলেন, আর যার জন্যই এমন হলো। সাব্বির আর কোনো কথা না বলে চলে আসে নিজের রুমে। রুমে এসে দরজা বন্ধ করে দিয়ে পড়তে শুরু করে। জামাল সাহেব সাব্বিরের কথা শুনে তাকায় তার স্ত্রীর দিকে, তারপর চুপচাপ চলে যায় নিজের রুমে। এইদিকে জামাল সাহেবের স্ত্রী নিজের কলিজার টুকরো ছেলে যার কারণে আঘাত পেয়েছে সে যে নিতু, সেটা শোনার পরই নিতুর ওপর রেগে গেলেও চুপ করে থাকে, কারণ নিতুই যে ওর দাবার চালার গুটি। সাব্বির নামক আপদকে বিদায় করার জন্য জামাল সাহেবের স্ত্রী নিতুকে কাছে টেনে আদর করে বলে, মা নিতু, ভয় পেয়েছিস? একটু খালা। ভয় নেই, আমার মনে হচ্ছে ওই আশিকের বাচ্চাকে সাব্বিরই লেলি দিয়েছে তোর ইজ্জত নষ্ট করার জন্য। ওই যে সকালে তোর জন্য ওকে তোর খালু থাপ্পড় মারছে না? কি, ওর এত বড় সাহস! ও আমার ইজ্জতে হাত দিতে চায়, আমার ভাইয়ের মাথায় আঘাত করেছে। খালা, আমি ওকে ছাড়বো না। হ্যাঁ, এই আপদটাকে এই বাড়ি থেকে বের করে দিব, আর তাতে তুই আমাকে সাহায্য করবি। সব কিছু করব আমি, প্রতিশোধ নিব। খালা, তুমি বলো কি করতে হবে আমায়? জামাল সাহেবের স্ত্রী নিতুকে কাছে টেনে এনে অনেক কিছু বলতে থাকে। সব শুনে নিতু জোরে হেসে উঠে চলে আসে সাব্বিরের রুমের সামনে। তারপর দরজা ধাক্কাতে শুরু করে। প্রচণ্ড দরজা ধাক্কানোর শব্দে সাব্বিরের মনোযোগ সরে যায় বই থেকে। দরজা খুলে দেখে নিতু দাঁড়িয়ে। সাব্বির কিছু বলার আগেই নিতু এসে ওর বিছানায় শুয়ে পড়ে। সাব্বির কিছুটা অবাক হয়ে বলে, আরে আরে, আমার বিছানায় শুয়ে পড়লেন কেন? নিজের রুমে যান। এই চুপ কর, এটা আমার খালুর বাড়ি, আমার যেখানে ইচ্ছা ঘুমাবো, চুপচাপ তুই পড়তে থাক। সাব্বির কিছুটা বিরক্তি নিয়ে পড়তে থাকে, আর এদিকে নিতু মন খুলে গান গাচ্ছে। আজকে আবু তুম বিহো। সাব্বির বইগুলো নিয়ে আস্তে আস্তে ছাদে আসে। এমন সময় ছাদের লাইটটা বন্ধ হয়ে যায়। কোনো উপায় না পেয়ে আবার রুমে আসে আর কানে আঙ্গুল গুজে পড়তে শুরু করে। নিতু সাব্বিরকে পড়াশোনা করা থেকে একা আটকাতে না পেরে ডেকে নিয়ে আসে নাবিলাকে। নিতুর মূল উদ্দেশ্য হলো সাব্বিরকে রাগিয়ে দেওয়া, আর তাই সাব্বিরের বিছানায় নিতু আর নাবিলা জোরে জোরে লাফানোর এক পর্যায়ে খাটটা ভেঙে গিয়ে দুজনেই ধপাস করে মেঝেতে পড়ে যায় আর দুজনেই চিৎকার করে ওঠে। নাবিলার নিতুর চিৎকার শুনে ছুটে আসে জামাল সাহেবের স্ত্রী, সাথে জামাল সাহেবও। সাব্বির রুমে এসে দেখে সাব্বির কানে আঙ্গুল ঢুকিয়ে পড়ছে আর নিচে পড়ে আছে নাবিলা নিতু। দেখো দেখো ছেলের কাণ্ড, এখানে আমার দুটো মেয়ে পড়ে আছে আর উনি পড়ছে। বলি, ও কি শুনতে পায়নি আমার মেয়ে চিৎকার, নাকি নিজের বোন নয় বলে উঠায়নি? এই সৎমা নামে মহিলা ছোট্ট মুখে বড় কথা বলতে চায় না, তবুও বলি, আপনার দুই মেয়ে এতক্ষণ ধরে যে চিল্লাচিল্লি করলো সেটা শুনতে পাননি আপনি? নাকি শুনেও না শোনার ভান করেছিলেন? আর আপনার বড় মেয়ে নিতু কি অবশ? ও কেন আমার রুমে এসে খাটের উপর লাফিয়ে খাট ভেঙে ফেললো? নাবিলের আব্বু, তুমি কি কিছু বলবে? আমার সাথে বেয়াদবি করলো। সাব্বির ইদানিং বেয়াদব হয়ে যাচ্ছিস কিন্তু। আর মানি তো, তুমি সাব্বিরের রুমে কেন এসেছো? ও পড়ছে, পড়তে দাও। তোমরা অন্য ঘরে গিয়ে লাফাও যাও। আর নাবিলের আম্মু, সব সময় বেশি কথা বলবে না,
নয়তো সাটিয়ে মারবো থাপ্পড়। যাও, নাবিলের কি লাগে দেখো। জামাল সাহেবের ধমক শুনে তার স্ত্রী দৌড়ে চলে যায় আর সাব্বির পড়তে শুরু করে। দেখতে দেখতে পরীক্ষা দিন এগিয়ে আসতে থাকে আর ততই নিতুর অত্যাচার বাড়তে থাকে। যতক্ষণ না জামাল সাহেব বাসায় আসছে ততক্ষণ। তাই সাব্বির বাসার চেয়ে স্কুলে পড়াশোনা করতে শুরু করে বেশি। দেখতে দেখতে সাব্বিরের পরীক্ষাগুলো শেষ হয়ে যায়। আজ সাব্বিরের লাস্ট পরীক্ষা। সাব্বির বাড়ি থেকে বের হওয়ার আগে নিতু সাব্বিরের সামনে এসে মুচকি হেসে বলে, তুই কি বলতো, তোকে এত ডিস্টার্ব করলাম তবু তুই পড়া ছাড়লি না। তবে শোন, আমিও না হাল ছাড়ার পাচ্ছি না, তোকে আমি বাড়ি ছাড়া করেই ছাড়বো। নিতু শোনো, এমন কিছু করো না যাতে তোমার চরিত্রে দাগ পড়ে। আর তোমাকে আমায় বাড়ি থেকে বের করে দিতে আদা জল খেয়ে নামতে হবে না। আমি অপেক্ষায় আছি। বাবা আমাকে কখন বলে, সাব্বির তুই এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যা। সত্যি বলছি, আমি সেই দিনই ততক্ষণে বাড়ি থেকে চলে যাব। আমি এটাও জানি সৎমা তোমাকে বলেছে আমার পিছনে লাগতে। সব জেনেও দেখলে আমি চুপ করে, হ্যাঁ আমি চুপ করে আছি। কারণ কি জানো, আমার মা বেঁচে নেই। সাব্বির কথাগুলো বলে চোখের পানিগুলো হাতের তালু দিয়ে মুছে নাক টানতে টানতে বের হয়ে যায় পরীক্ষা দেওয়ার জন্য। এদিকে নিতু সাব্বিরের কথায় ইমোশনাল হয়ে গেল। পরক্ষণেই মনে পড়ে আশিকদের দিয়ে সাব্বিরের ইজ্জতে হাত দিতে চেয়েছিল। মুহূর্তের আগে ফুঁসে ওঠে নিতু। দ্রুত চলে আসে নিজের রুমে আর অপেক্ষা করতে থাকে সাব্বিরের আশায়। প্রায় 4 ঘন্টা পর নিতুর অপেক্ষার অবসান ঘটিয়ে সাব্বির পরীক্ষা দিয়ে এসেই নিজের রুমে গিয়ে স্কুল ড্রেসের টি শার্ট আর প্যান্ট খুলতে শুরু করে। শুধু প্যান্ট পরে গোসল করতে যাবে, অমনি নিতু ভিজা শরীরে অন্তবাসার বিড়া পরে বাথরুম থেকে বের হয়ে জোরে এক চিৎকার দিয়ে ওঠে। সাব্বির হঠাৎ নিতুর চিৎকার শুনে ভয়ে কেঁপে ওঠে। নিতুর দিকে তাকিয়ে দৌড়ে রুম থেকে বের হতে যাবে, অমনি নিতু সাব্বিরকে গিয়ে চেপে ধরে। সাব্বির ছাড়া পাওয়ার জন্য নিতুর সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে হঠাৎ করেই জামাল সাহেব আর তার স্ত্রী সাব্বিরের ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ে। আর সাব্বির নিতুর অবস্থা দেখে জামাল সাহেব কোনো মতে সাব্বিরকে টেনে বের করে নিয়ে আসে রুম থেকে। জামাল সাহেবের স্ত্রী নিতুর দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। নিতুও ফিরতে হাসি দিয়ে কাপড় পরে কাঁদতে কাঁদতে বের হয়ে আসে রুম থেকে। ততক্ষণে জামাল সাহেব সাব্বিরকে বেঁধে ফেলেছে দড়ি দিয়ে। নিতু আসতেই জামাল সাহেব মাথা নিচু করে নরম কণ্ঠে জিজ্ঞেস করে, মানিতো কি হয়েছিল? কিছু বুঝো না তুমি? একটা মেয়ে কিভাবে নিজের মুখে বলবে আমাকে ধর্ষণ করতে নিয়েছিল আপনার ঘরের নরপশু? জামাল সাহেব মাথা নিচু করে ফেলে লজ্জায়। সে যাকে নিয়ে গর্ব করত, যার জন্য তার এলাকায় এত সম্মান, সেই ভদ্র ছেলের আড়ালে একটা হিংস্র পশু ভাবতেই রাগে আগুন হয়ে যায় জামাল সাহেব। স্বামীর স্পষ্ট রাগ দেখতে পেয়ে জামাল সাহেবের স্ত্রী নিতুকে খোঁচে দেয় আগুনে ঘি ঢালার জন্য। নিতুও কান্না জড়িত কণ্ঠে বলে, খালু, আমি গোসল করতে গিয়েছিলাম সাব্বিরের রুমে। এমন সময় হঠাৎ করেই সাব্বির রুমে এসে বাথরুমের ফুটা দিয়ে আমার গোসল করা দেখতে থাকে। আর ঠিক তখনই আমি বাথরুমের দরজা খুলে বের হয়ে সাব্বিরকে হাতে নাতে ধরে ফেলি আর বলি, আমি আপনাকে বলে দিব। মুহূর্তেই সাব্বির রেগে গিয়ে আমার সাথে ধস্তাধস্তি করতে শুরু করে। আমার শরীর থেকে আমার জামা কাপড় সব ছিঁড়ে ফেলে, নিজেও উলঙ্গ হয়ে আমার সাথে। বাকিটা বলার আগেই নিতু কান্না শুরু করে। জামাল সাহেবের স্ত্রীকে জড়িয়ে ধরে। এদিকে নিজের ছেলের এমন কুকর্মের কথা শুনে রাগে জামাল সাহেব লোহার রড দিয়ে সাব্বিরকে এলোপাথারি মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে সাব্বিরকে সেন্সলেস করে ফেলে। তবুও জামাল সাহেব মারতে থাকে সাব্বিরকে। এদিকে জামাল সাহেবের এমন ভয়ঙ্কর রূপ দেখে তার স্ত্রী আর নিতু দুজনেই ভয় পেয়ে যায়। তাদের উদ্দেশ্য ছিল সাব্বিরকে বের করা, কিন্তু জামাল সাহেব যে হারে পিটছে এতে খুব তাড়াতাড়ি মারা যাবে সাব্বির। দ্রুত জামাল সাহেবের স্ত্রী তাকে আটকিয়ে বলে, আরে আরে থামো থামো, মারা যাবে তো তখন আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে বলো? তুমি যদি জেলে থাকো ওদের খাওয়াবে কে? এর মতো হিংস্র পশুকে না বাঁচিয়ে রাখাই ভালো।
নাবিলের আম্মু, দুধ কলা দিয়ে এতদিন কাল সাপ পুষেছিলাম। এখন একে কি করবে? রাত হতে দাও, শালাকে ফেলে আসবো জঙ্গলে, যেন কোনো হিংস্র পশু খেয়ে শেষ করে ফেলে। রাত 1টা। সাব্বিরের দেহকে চুপি চুপি জামাল সাহেব নিয়ে চলে আসে একটা গভীর জঙ্গলে, আর বস্তা থেকে সাব্বিরের দেহ ফেলে দিয়ে চলে যায়। দেখতে দেখতে 3 মাস কেটে যায়। আজ রেজাল্ট বের হবে সাব্বিতে। জামাল সাহেব বসে আছে সোফায়, মিষ্টি খাওয়াচ্ছে তার ছেলে নাবিলকে। সে জেএসসিতে A+ পেয়েছে। এমন সময় জামাল সাহেবের ফোনে একটা কল আসে। জামাল সাহেব কলটা রিসিভ করে স্তব্ধ হয়ে যায়। চুপচাপ চেয়ে থাকে তার ছেলে আর স্ত্রীর দিকে। তারপর হুট করে রান্নাঘর থেকে ঝাড়ু নিয়ে এসে সাটিয়ে মারতে শুরু করে ছেলে আর স্ত্রীকে। নিজের স্বামীর হঠাৎ এমন করা দেখে কাঁদতে কাঁদতে বলে, ওগো, তুমি আমাকে আর নাবিলাকে মারছো কেন? কি করেছি আমরা? জামাল সাহেব ঝাড়ু দিয়ে ঠাস করে একটা আঘাত করে তার স্ত্রীর মুখে। তারপর রাগী গলায় বলে, নাবিল A+ পায়নি, ও ফেল করেছে 3 বিষয়, যেটা তুই আমার কাছে লুকিয়ে A+ পাওয়ার গল্প শোনাচ্ছিস। স্কুল থেকে প্রিন্সিপাল ফোন করে আমাকে জানালো তারা আর নাবিলকে স্কুলে রাখবে না, যেন আমি টিসি নিয়ে আসি। জামাল সাহেবের স্ত্রী চুপ হয়ে যায়, আর নাবিল ভয়ে মুখে থাকা মিষ্টি আর খেতে পারে না। জামাল সাহেব রাগে নাবিলের মুখের মধ্যে আরো 10টা মিষ্টি ঢুকিয়ে দিয়ে বলে, খা বেশি করে মিষ্টি, বলদ শালা, তোর তো শুধু খেতেই হয়। আগামীকাল থেকে রিক্সা চালানো শুরু করবি। এই আমার ছেলে কি এটাই ফেল করেছে? তোমার আগের স্ত্রীর সেই হিংস্র পশু দেখো সবগুলোতেই ফেল করেছে। জামাল সাহেব কিছু বলার আগেই আবার তার ফোনে কল আসে। জামাল সাহেব ফোনটা রিসিভ করে যা শুনে তা শুনে হাসবে নাকি কাঁদবে নিজেও জানে না। শুধু ফোনটা তার স্ত্রীর কানে ধরে। তার স্ত্রীও বোবা হয়ে যায়। শুনলে তো, ও হিংস্র পশুর হলেও মেধাটা ছিল একদম ধারালো। সে যাই হোক, খাও বেশি করে মিষ্টি। তোমার ছেলে তো ফেল করেছে, সমস্যা নেই, পাড়ায় এটা বলে বেড়াবে তোমার বড় ছেলে পুরো বাংলাদেশের সবগুলো বোর্ডের মাঝে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে। এদিকে হসপিটালের বেডে শুয়ে আছে সাব্বির। ওর চোখ মনিটরের দিকে। নিজের রেজাল্ট নিজে দেখে হালকা হেসে ফেলে। আর ঠিক তখনই কানে আসে ওর সেই মুখোশ পরিহিত লোকের কণ্ঠ, অভিনন্দন সাব্বির, তোমাকে আমি ভর্তি করিয়ে দিয়েছি ঢাকা কলেজে, শীঘ্রই তুমি চলে যাবে সেখানে। সাব্বির কোনো কথা বলে না, চুপচাপ শুনে ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে আরো 3 মাস কেটে যায়। সাব্বির এখন পুরোপুরি সুস্থ। হাতে বিশাল বড় একটা ব্যাগ নিয়ে ছুটতে থাকে নতুন ঠিকানায়। লাস্ট বেঞ্চে বসে আছে উস্কো খুস্কো চেহারার একটা ছেলে। ক্লাসে হামিদ স্যার আসতেই সবাই দাঁড়িয়ে যায়, সাথে ছেলেটাও। হামিদ সাহেব বরাবরের মতোই অনেক রাগী। তিনি সবার দিকে একবার চোখ বুলিয়ে নেন, তারপর, বাচ্চারা, আমি আমি হামিদ, তোমাদের ইংরেজি বিষয়ের প্রভাষক। তোমাদের আগেই বলে রাখি, আমার ক্লাসে যদি দেখি কেউ ফাঁকিবাজি করেছ তবে প্রচুর শাস্তি দেব, কথাটা মাথায় রেখো। সবাই স্যারের কথাই মাথা নাড়ায়। হামিদ সাহেব সবার নাম পরিচয় আর বাবা কি করে জানতে থাকে। সবার শেষে হঠাৎ হামিদ স্যার সাব্বিরের সামনে এসে ভুরু কুচকে তাকিয়ে বলে, এই ছেলে দাঁড়াও, নাম কি তোমার? এটা কি তুমি কোনো বস্তি পেয়েছো? কি পরে এসেছো এসব? আর মুখ কি পরিষ্কার করো না? একদম রাস্তার টোকায়ের মতো লাগছে দেখতে। স্যার, আমি সাব্বির, আমি এতিম তো স্যার, তাই এভাবেই চলতে হয় আমাকে। ফুটপাতে ঘুমাই তো সব সময়, পানি কিন্তু পারি না। হামিদ সাহেব ঘৃণায় নাক সিটকিয়ে দৌড় চলে যায় সাব্বিরের সামনে থেকে, আর সাব্বির আগের মতো বসে পড়ে। হামিদ সাহেব সামনে গিয়ে বলতে থাকে, তোমরা কি শুনেছ আমাদের দেশের সবগুলো বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, প্রথম হয়েছে সাব্বির নামের একটা ছেলে। ওর বাসা বগুড়ায়। আমি যতদূর শুনেছি সে ছেলেটা আমাদের কলেজে ভর্তি হবে। আমি অনেক দিন হলো অপেক্ষা করছি ছেলেটার জন্য। আমার ইচ্ছে ছেলেটাকে একবার বুকে জড়িয়ে ধরবো, কারণ আমার বাসাও বগুড়ায়। তোমরা কি সেই সাব্বিরকে চেনো? এমন সময় সাব্বির দাঁড়িয়ে যায়। হামিদ সাহেব সাব্বিরকে ধমক দিয়ে বলে, তুমি দাঁড়িয়ে পড়লে কেন শুনি? তুমি কি সাব্বিরকে চেনো? স্যার, আপনি একটু আগেই শুনেছেন
আমার নাম কি? আমি সাব্বির। এতক্ষণে যার গুণগান করলেন সেই হতভাগাই আমি। কিন্তু আফসোস, একটু আগেই আপনি আমার পোশাক আর উস্কো খুস্কো চেহারা আর ফুটপাতে ঘুমাই বলে নাক সিটকিয়ে দূরে চলে গেলেন। বলেছিলাম কি আমাকে কি বুকে জড়িয়ে ধরবেন? হামিদ সাহেব কিছু বলতে গিয়েও থেমে যায়। সাব্বির চুপচাপ ক্লাস থেকে বের হয়ে হাঁটতে থাকে ক্যাম্পাসে। এমন সময় মুখোশ পরিহিত লোকের ফোন আসে। হ্যালো। সাব্বির চলে এসো, আজ তোমার জন্য বিশাল বড় সারপ্রাইজ রয়েছে, তুমি দেখবে আর চমকে যাবে। ঠিক আছে, আসছি। সাব্বির কথা বলতে বলতে হঠাৎ করেই কোনো কিছুর সাথে বেঁধে পড়ে যায়, আর কেউ একজন চিৎকার করে ওঠে। সাব্বির দ্রুত ফোনটা পকেটে রেখে নিচে তাকায়। একটা আগুন সুন্দরী মেয়ের ওপর শুয়ে আছে সাব্বির। মেয়েটা হঠাৎ রাগে সাব্বিরকে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে ফেলে দিয়ে মাটি থেকে উঠে সাব্বিরকে টেনে উপরে তোলে। তারপর, এই ক্ষেতের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার শরীরের উপর পড়ার? জানিস আমি এখন তোর কি করতে পারি? আমি আপনাকে দেখিনি আপু, ফোনে কথা বলছিলাম তো, তাই আর কি লেগে গেছে হঠাৎ করে। তাছাড়া আপনিও কি দেখেননি নাকি নিজের ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়েছেন? এই তুই কি বললি? তোর মতো খ্যাত আর ভিখারির বাচ্চাকে আমি ধাক্কা দিব? আমি? এই তুই কোথায় থাকিস বল তো, বল বল। চেহারার এমন নোংরা কেন? ওয়াক, থু, নিজের কেন যেন ঘৃণা লাগছে। জি, আমি পাশের ফুটপাতে থাকি। কি? তুই ফুটপাতে থাকিস? কিন্তু কি করে এই কলেজের খরচ বহন করছিস শুনি? জি, আমার ইনকামের সবটুকু আমি পড়াশোনায় ব্যয় করি। নীলা আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে সাব্বিরের সামনে। আরও কিছুক্ষণ পর হঠাৎ করেই কয়েকটা দামি গাড়ি এসে দাঁড়ায় সাব্বির আর নীলার সামনে। সেখান থেকে একে একে নেমে আসে 5 জন বডি বিল্ডার। সাব্বির লোকগুলোকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়। কারণটা হলো তাদের কাছে সাব্বির একদম বাচ্চা। নীলা সাব্বিরের দিকে তাকিয়ে মুচকি হেসে বডিগার্ডগুলোকে বলে, এই শোন, তোরা এই শালাকে এমন মার দিবি, এমন মার দিবি যেন আর কখনোই ফোনে কথা বলতে বলতে হাঁটা চলা না করে। শালা, আমি তোকে দেখে ঠিকই দূরে দিয়ে রাখছিলাম, কিন্তু তুই নিজেই এসে আমার সাথে ধাক্কা খেয়েছিস। নীলা কথাটা বলে সাব্বিরের চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে বডিগার্ডগুলোকে ইশারা করতে চলে যায়। নীলার ইশারায় বডিগার্ডের লিডার এগিয়ে এসে সাব্বিরকে চ্যাংদোলা করে টেনে তুলে হাওয়াতে ভাসাতে থাকে। ঠিক তারপরে সবগুলো বডিগার্ড এসে সাব্বিরের 4 হাত পা ধরে প্রচণ্ড জোরে আকাশের দিকে ছুঁড়ে মেরে চলে যায়। সাব্বির বুঝে যায় আজ ওর হাড্ডিগুলো আবার ভেঙে যাবে। চোখ খুলে মাটির দিকে তাকিয়ে অনুমান করতে থাকে ও কত ফুট উঁচুতে আছে। 10 সেকেন্ডের মাঝেই 10 ফুট উঁচুতে ধূপ করে একটা শব্দে সাব্বির মাটিতে পড়ে আর ব্যথায় কাঁচিয়ে ওঠে। মাটি থেকে উঠতে গেলেও হাত পায়ে এতটা ব্যথা পেয়েছে যে আর নড়াচড়া করতে পারছিল না। এমন সময় নীলা এসে ওর পাশে বসে আর মুচকি হেসে বলে, কি বাচ্চু, আর কখনো আমার সামনে আসবে বলো শুনি? এরপর থেকে আমার সামনে এলে তোর এমন অবস্থা করব জীবনেও বাবা হতে পারবি না, বুঝলি? সাব্বির কোনো কথা না বলে কাতরাতে থাকে। নীলা সাব্বিরের পাশ থেকে উঠে গেলেও সাব্বিরের কাতরানোর শব্দে নীলা থেমে যেতে বাধ্য হয়। কলেজ ছুটি হয়ে গেছে অনেক আগে। সাব্বির আর নীলা দাঁড়িয়ে আছে কলেজের পিছনে। নীলা আর সামনে না গিয়ে সাব্বিরের পাশে এসে বসে। তারপর, এই কি হয়েছে রে তোর? এই এতটুকুতে এভাবে কাতরাচ্ছিস কেন? বাড়ি যেতে পারবি? বাড়ি? সেটা তো আমার ফুটপাত। আর আপনার কি মনে দয়া মায়া নেই? গরিবদের উপর সব সময় বড় লোকামি দেখান। আমি সত্যি আপনাকে দেখিনি। এখন আমি যদি কাজ না করি তবে আমি খাবো কি বলুন? কে দিবে আমাকে খেতে? নীলা আবারও ঠাস করে সাব্বিরের গালে থাপ্পড় মারতেই সাব্বির সেন্সলেস হয়ে যায়। নীলা পড়ে যায় বিপদে। ওর বডিগার্ডগুলোও চলে গিয়েছে যে যার বাসায়। শুধু সে আর সাব্বিরই রয়ে গেছে।
নীলা কোনো উপায় না পেয়ে দ্রুত চলে আসে পার্কিং এরিয়াতে আর গাড়ি নিয়ে এসে সাব্বিরকে কোনো রকমের গাড়িতে তুলে নিয়ে চলে আসে হসপিটালে। সাব্বিরের কাতরানো শুনে ডাক্তার ফার্স্ট সাব্বিরকে চেক আপ করতে দেয় আর এক্স-রেতে ধরা পড়ে সাব্বিরের 2 হাত ভেঙে গিয়েছে। ডাক্তার সাব্বিরের হাত প্লাস্টার করে দিয়ে চলে যায়। এমন সময় নীলা এসে সাব্বিরের হাতে এক বান্ডিল 100 টাকার নোট দিয়ে বলে, শোন, এটা দিয়ে চল, আপাতত পরে আবার দিবে। সাব্বির টাকাটা নিয়ে বিছানার নিচে রাখে আর নীলা চলে আসে। সেখান থেকে বাসায় সারাদিন হসপিটালের বেডে শুয়ে থাকার পর হঠাৎ করে চলে আসে কয়েকটা লোকগুলোর মধ্যে নেতা গোছের লোক এসে সাব্বিরের হাতে গোপন একটা ব্লুটুথ এয়ারফোন তুলে দেয়। সাব্বির কানে গুঁজতেই ওপাশ থেকে ভেসে ওঠে সেই মুখোশ পরিহিত লোকের কণ্ঠ। সাব্বির, চলে এসো ফার্স্ট ওদের সাথে, ভয় নেই, ওরা আমারই লোক। ঠিক আছে। সাব্বির সেই লোকগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর, আমি হাঁটতে পারবো না, আমাকে কোলে করে নিয়ে চলো। লোকগুলো সাব্বিরকে বেড সহ তুলে নিয়ে চলে আসে হসপিটাল থেকে বাইরে। আর ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে থাকা একটা গাড়িতে তুলে নেয়। লোকগুলো গাড়ি চলতে শুরু করে বুলেটের গতিতে। প্রায় ঘন্টা খানেক চলার পর সাব্বিরকে নিয়ে আসা হয় একটা বিশাল বড় গোডাউনে। সাব্বির গোডাউনের মাঝে নিয়ে যাওয়া হয় আর ঠিক তখনই একটা অট্টহাসির শব্দ ভেসে আসে সাব্বিরের সামনে। সাব্বির আশেপাশে তাকায়, কোথাও কেউ নেই। আওয়াজটা আসছিল লাউড স্পিকার থেকে। সাব্বির জোরে চিৎকার করে বলে, কে তুমি? কেন আমার সামনে নিজেকে লুকিয়ে রাখছো? সামনে এসো। হ্যাঁ, তোমার সামনে আসার জন্য নিয়ে এসেছি এখানে। তবে তুমি এখনো আগের মতোই নিরীহ রয়ে গিয়েছো। তোমাকে হিংস্র হতে হবে, তারপর আমি যাব তোমার সামনে। এখনো আমি হিংস্র হওয়ার মতো কোনো পরিস্থিতিতে পড়িনি, তাই আমি সাধারণভাবে আছি। হি, হাতে সময় বাকি নেই। ক্রু সাব্বিরকে নিয়ে যাও রুমটাতে যেখানে ওদের রাখা হয়েছে। বিশাল দেহি লোকগুলো সাব্বিরকে নিয়ে চলে আসে একটা বিশাল বড় রুমে, যেখানে সারিবদ্ধভাবে বেঁধে রাখা হয়েছে 20 জনকে। সাব্বির কারোর চেহারা দেখতে পাচ্ছিল না। এমন সময় আবারও লাউড স্পিকারের শব্দ ভেসে আসে, ক্রু, সবার চেহারা থেকে তুলে নাও কালো মুখোশ। হুকুম পেয়ে কুরু বুলেটের গতিতে সবার মুখ থেকে মুখোশ খুলে নিতেই বেরিয়ে আসে সবার চেহারা। সাব্বির বড় বড় চোখ করে তাকিয়ে থাকে ছেলেগুলোর দিকে। হ্যাঁ, ওরা আর কেউ না, আশিক আর ওর চামচা। সাব্বিরের এই মুহূর্তে পুরো মুখ লাল হয়ে যায় রাগে। দ্রুত এগিয়ে যায় আশিকের দিকে। আশিক সাব্বিরকে দেখে হো হো করে হেসে ওঠে আর বলে, আবে শালা, তুই আমাদের তুলে এনেছিস? দূর শালা, আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। কে না কে আসবে? যেটা বাচ্চারে, চল তাড়াতাড়ি খুলে দে আগুন সুন্দরীকে। এখনো টেস্ট করতে পারিনি, খুব ইচ্ছে করছে রে আগুন সুন্দরী বুকে ঘুমাতে। উফ, ভাবতেই পারতেছি না। সাব্বির আশিকের মুখ থেকে এত নোংরা কথা শুনে পাশের টেবিলে থাকা রামদা দিয়ে এক কোপে আশিকের ধর থেকে মাথা আলাদা করে দিয়ে হুঙ্কার ছাড়ে, শালা, তোর না আগুন সুন্দরী চাই? চল ওর দেখি তোর কত দম। শালা, একদম টুকরো টুকরো করে ফেলবো। রাব্বির এতটা রেগে গিয়েছিল যে মুহূর্তে সবগুলোর মাথা আলাদা করে ফেলে শরীর থেকে। তারপর সোজা কুরুর সামনে এসে বলে, কুরু বসের কাছে নিয়ে চলো আমাকে। কুরু কিছু বলার আগেই স্পিকারে ভেসে ওঠা সেই মুখোশ পরিহিত অচেনা লোকের কণ্ঠ, হ্যাঁ, সাব্বির, মাই বম স্টার। আমি স্বয়ং কিং অফ দ্য সিটি গ্যাংস্টার জামশেদ চৌধুরী নিজে তোমার সামনে আসছি, প্রস্তুত হয়ে নাও। সাব্বির পাশের চেয়ারে গিয়ে বসে পড়ে। একটু পরে দরজা দিয়ে লং হুডি লাগানো কোট পরে একজন আসতে থাকে। সাব্বির লোকটাকে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, তাকাতে থাকে সামনের দিকে। জামশেদ চৌধুরী সোজা চলে আসে সাব্বিরের সামনে আর মুচকি হেসে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেক করার জন্য। সাব্বির হ্যান্ডশেক করে বলে, আমি কি আমার পরীক্ষায় পাশ করতে পেরেছি? ইয়েস মাই বয়, আমি বুঝে গেছি তোমাকে দিয়ে আমি আমার প্রতিশোধ তুলে নিতে পারবো। আমি সর্বদা প্রস্তুত বস। আমি বুঝে গিয়েছি এই দুনিয়ায় ভদ্রলোকের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর একটা রূপ, যে রূপ তাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। আমি চাই সেই সব মুখোশধারী লোকের চেহারা বের করে কুকুরের চেয়েও জঘন্যভাবে মেরে দিতে।
সাব্বির, আমি এটাই চাই। আজকে আমি খুলে দেব দুটো এতিমখানা। যাও, তুমি আন্ডারগ্রাউন্ডে নামো, তোমার সাথে সময় থাকবে 100 জন ক্রু। তোমার সামনে যাকে দেখছো ও হলো লুইস, আমার ডান হাত। আজ থেকে ও থাকবে তোমার সাথে। ওকে লুইস, চলো যাওয়া যাক। আর লাশগুলোর কি হবে? হি হি, কি আর হবে শালা, গুলোকে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে আসবো। বস, আমার 100টা গাড়ি, একটা হেলিকপ্টার আর 1000 কুড়ু লাগবে। আমি চাই পুরো রাস্তা কাঁপাতে। হা 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 হা, নো টেনশন, আমি সব দিয়ে দিচ্ছি। লুইস যাও, সবাইকে নিয়ে আরে যাও। আর সাব্বির, একটা হেলিকপ্টার নয়, তোমাকে আমি 10টা হেলিকপ্টার দিলাম। আমি চাই আমার ভাই আকাশপথে স্থলপথে রাজ করুক। জলপথটা কেন? আমি তবে বাদ দিব। জলপথটা তোমাকে দখল করে নিতে হবে সাব্বির, কাজ চালিয়ে যাও। রাত তো অনেক হয়ে আসছে, আগামীকাল পুরো কলেজ কাঁপিয়ে দিবে, বুঝতে পেরেছো? সাব্বির মাথা নাড়িয়ে লং হুডি লাগানো কোট পরে বেরিয়ে আসে। সবার মাঝে গাড়িতে বসে পড়ে। গাড়ি চলতে থাকে। পুরো রাস্তায় বিশাল বড় লাইন। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সাব্বিরদের দিকে। সবার মুখে একটাই কথা, কে যাচ্ছে এত গাড়ি বের করে? গাড়িগুলো এসে থামিয়ে যায় বিশাল বড় একটা বাসায়। পুরো 10টা গাড়ি, সাথে 10টা হেলিকপ্টার ল্যান্ড করে। আর সবগুলো ক্রু নিজেদের রুমে চলে যায়। সাব্বিরও নিজের রুমে যেতেই দেখতে পায় বিশাল বড় একটা রুম। বিছানায় শরীর এলিয়ে দিতেই সাব্বির হারিয়ে যায় ঘুমের রাজ্যে। যখন ঘুম ভাঙে সকাল হয়ে গেছে। সাব্বির উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে বসে। বিশাল বড় হল রুমে একটা ডাইনিং টেবিল ভরে 1000 জন ক্রু একসাথে বসে গিয়েছে নাস্তা করার জন্য। নাস্তা শেষ করে সবার সাথে কুশল বিনিময় করে সাব্বির যেতে থাকে কলেজের দিকে। আগের দিনের মতোই সাব্বির আবারও সেই উস্কো খুস্কো চেহারায় চলে আসে কলেজে। সাব্বিরকে দেখেই নীলা দৌড়ে আসে আর সাব্বিরকে কিছু বলার সুযোগ না দিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। সাব্বিরকে মারতে দেখে লুইস সহ বাকি ক্রু এগিয়ে আসতে গেলে সাব্বির সবাইকে বাধা দেয়। নীলা থাপ্পড়গুলো মেরে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, এই শালা, তোকে আমি এতগুলো টাকা দিয়ে হসপিটালে ভর্তি করিয়ে এলাম, আর তুই চলে গেলি কেন শুনি? তাও আমাকে না জানিয়ে। জানিস আমি কত টেনশনে ছিলাম? আর তোর হাতে ব্যান্ডেজ নেই কেন? বল, ব্যান্ডেজ কি করেছিস বল। আপু, ব্যান্ডেজ খুলে ফেলেছি। আর হসপিটালের হাতে ব্যান্ডেজ নিয়ে শুয়ে থাকলে আমার পেট আর কলেজের খরচ চলবে কি করে বলুন? তাই তো নিজের জীবনের ঝুঁকি জানা সত্ত্বেও কাজে গিয়েছিলাম আমি। নীলা সাব্বিরের কথাগুলো শুনে কিছুক্ষণ চুপ থাকে, তারপর নরমভাবে বলে, সরি, আমি বুঝতে পারিনি তোর অবস্থা এমন হবে। আমি বডিগার্ডগুলোকে বকা দিয়েছি। আমি বুঝে গিয়েছি আমি কাজটা ভালো করিনি। প্লিজ মাফ করে দে আমায়। আরে আরে, কি করছেন আপু? আমার কাছে কেন মাপ চাচ্ছেন? আচ্ছা, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। সাব্বির আর এক মুহূর্ত দেরি না করে চলে আসে ক্লাসরুমে। সাব্বিরকে আবারও সেই আগের মতো উস্কো খুস্কো চেহারায় দেখে হামিদ সাহেব রেগে গিয়ে বলে, এই ছেলে, তোমাকে না গতকাল বলেছিলাম ভালোভাবে মুখ পরিষ্কার করে আসবে? তবে কেন আবারও এরকম চামারদের মতো ক্লাসে এসেছো? বের হও এই মুহূর্তে ক্লাস থেকে। সাব্বির স্যারের দিকে তাকিয়ে মুচকি হেসে বের হয়ে চলে আসে। কলেজের ক্যাম্পাসে ঘাসের মাঝে বসে আছে সাব্বির। এমন সময় নীলা এসে সাব্বিরের পাশে বসে। তারপর, কি রে, তুই না ক্লাসে গেলি, তবে এখানে বসে আছিস কেন? গিয়েছিলাম, কিন্তু আমার চেহারা দেখে স্যার আমাকে বের করে দিয়েছে। কোন স্যার? নামটা বলতো, দেখি ওর অবস্থা আজ আমি শেষ করে ফেলবো। থাক, ভেজাল করার প্রয়োজন নেই আপু, আমি যাই, কাজে যেতে হবে আমার আবার। শোন, তোকে আর অন্য জায়গায় কাজ করতে হবে না। অনেক ভাবার পর আমি সিদ্ধান্ত নিলাম, তোকে আমি আমার গাড়ি ড্রাইভ করতে দিব, সাথে থাকা খাওয়া একদম ফ্রি। কি সত্যি বলছেন আপু? সত্যি বলছি। এবার চল আমরা ঘুরে আসি একটু। সাব্বির নীলাকে নিয়ে চলে আসে একটা লেকের পাড়ে। এমন সময় নীলা বায়না ধরে বোটে চড়বে। সাব্বির নীলাকে নিয়ে বোটে উঠে পড়ে। সাব্বির বইটা চালাতে থাকে আর নীলা আশেপাশে তাকিয়ে প্রকৃতি অনুভব করতে থাকে। এমন সময় নীলা সাব্বিরের দিকে তাকিয়ে বলে,
থ্যাঙ্কস 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 রে তোকে, এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। সত্যি জায়গাটা আমার কাছে অনেক অনেক পছন্দ হয়েছে। সারাদিন শেষে সাব্বির নীলাকে ওর বাসায় রেখে চলে আসতে যাবে, অমনি নীলা সাব্বিরকে ডাক দেয়। আরে আরে, কোথায় যাচ্ছিস? তোর জন্য তো রুম আছে, ভেতরে চলে আয়। না না আপু, আমার একটা ভাইয়া আছে, আমি তার ওখানেই থাকি। আমি কাজ দিলাম আর আমার এখানে থাকবি না, এটা কি হয় নাকি? আমি আবার আগামীকাল সকালে আসবো ম্যাম, আপনি টেনশন করবেন না। সাব্বির আর কোনো কথা না বলে নীলাদের বাড়ি থেকে বের হতেই লুইস গাড়ি নিয়ে এসে সাব্বিরের সামনে দাঁড়ায়। সাব্বির দেরি না করে গাড়িতে উঠে পড়ে, তারপর শক্ত কণ্ঠে বলে, লুইস সোজা চলো আমির সাহেবের বাসায়, শালাকে আজ আমি টুকরো টুকরো করে ফেলবো। বস সব রেডি, শালাকে তো আমি নিয়ে গিয়েছি নদীর পাড়ে। একটু পরেই সাব্বির চলে আসে নদীর পাড়ে, যেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল 100 জন কুরু। সাব্বির গাড়ি থেকে নামতেই সবাই কুর্নিশ করে সাব্বিরকে। সাব্বির সবার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চলে আসে হামিদের সামনে। হামিদ সাব্বিরকে দেখে কিছু বলতে যাবে, তার আগে সাব্বিরের ঠোঁটে ইশারা করে চুপ করতে বলে ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলে, শালা খুব তো সুন্দর চেহারার অধিকারী তুই, তাই না? বল আজ তোর কি অবস্থা করব। লুইস অ্যাসিডটা নিয়ে এসে শালা চেহারা ঝলসে দাও, যেন জীবনে আর নিজের মুখ কাউকে দেখাতে না পারে। সাব্বিরের হুকুম পাওয়া মাত্রই লুইস অ্যাসিড ছুঁড়ে মারে হামিদের মুখে। মুহূর্তে চিৎকার করে ওঠে হামিদ, হাত পা বাঁধা থাকে, একটু নড়তে পারে না। সাব্বির মুচকি হেসে হাতে তুলে নেয় বিশাল বড় রামদা আর এক কোপে হামিদের হাত বিচ্ছিন্ন করে ফেলে। তারপর, কিরে আর করবি? কিরে আরও করবি নিজের চেহারার বড়াই? আল্লাহ সবাইকে নিজের পছন্দ মতোই বানিয়েছে। শালা এরপর থেকে তোর মুখে যদি আর একটিবার টু শব্দ শুনি, শালা তোকে এত টুকরো করব যে কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না তোর টুকরোগুলো গণনা করার। বস শালা তো নিস্তেজ হয়ে যাচ্ছে। সাব্বির দেখে সত্যি হামিদ নিস্তেজ হয়ে যাচ্ছে। সাব্বির আর দেরি করে না, দ্রুত রামদা দিয়ে ওকে টুকরো টুকরো করে ফেলে। ওর সম্পূর্ণ দেহে থেকে ধর থেকে মাথা আলাদা করে দিয়ে সাব্বির লুইসকে ইশারা করে লাশকে ভাসিয়ে দিতে নদীতে। লুইস ভাসিয়ে দেয় হামিদের লাশ, তারপর চলে আসে সেখান থেকে সোজা বাসায়। রাতে সাব্বির শুয়ে আছে বিছানায়, হাতে ওর আম্মুর পুরনো ছবি। সাব্বির একা একাই বলতে থাকে ছবির সাথে, মা আমি না আর আগের মতো ভালো নেই, মস্ত বড় মাফিয়া হয়ে গেছি আমি। মা তুমি কি উপর থেকে সব কিছু দেখে আমাকে ঘৃণা করছো? করলে করো, আমার সমস্যা নেই। তবুও মা, আমাদের যারা অত্যাচার করবে তাদের আমি টুকরো টুকরো করে ফেলবো। সাব্বির কথাগুলো বলতে বলতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই সাব্বির উঠে ফ্রেশ হয়ে হাঁটতে থাকে। ঠিক এমন সময় জামশেদ চৌধুরীর ফোন আসে। সাব্বির, এত ব্রু কেন দিলাম আমি তোমাকে শুনি? আমার ফাউন্ডেশনে কেন এখন একটা ডোনেশন হলো না? কি কাজ করছো তুমি? বস নো টেনশন, আমি আছি তো। আজকের মধ্যে 100 কোটি টাকা পেয়ে যাবেন। সাব্বির ফোন কেটে দিয়ে লুইসের সামনে আসে। তারপর, লুইস ফার্স্ট তুমি 1000 গরুকে 20 ভাগ করে ফেলো। প্রতি গ্রুপে যেন 50 জন করে থাকে, সবার হাতেই থাকবে রাইফেল। দেশের সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠানে হামলা দাও, আর মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে যদি দিতে অস্বীকার করে তবে সবগুলোর মাথা উড়িয়ে দেবে। ওকে বস, আমি এক্ষুনি যাচ্ছি। সাব্বির আর কোনো দিকে না থেকে সোজা চলে আসে নীলার পাশে। নীলা সাব্বিরকে দেখে দ্রুত এগিয়ে এসে বলে, যাক বাবা, তুই তাহলে আসলি। এখন চল তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়, অনেক কাজ বাকি আছে আমাদের। কাজ? কিসের কাজ আপু? উফ, আপু আপু করিস না তো, এখন চুপচাপ গাড়ি নিয়ে চল কলেজে। গতকাল আমাকে কয়েকটা বখাটে অনেক উত্তপ্ত করেছে। শালাকে তুমি একদম মার দিবে আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিব। আপনি জানেন আপু,
এতে আপনার কোনো লাভ নেই। কেন শুধু শুধু এত কষ্ট করবেন বলুন তো? আছে কি না সেটা আমি জানি। তুমি আমার লাকি কার্ড। তোর সাথে পরিচয় হওয়ার থেকে এই পর্যন্ত সব কিছুই ম্যাজিকের মতো ছিল। ম্যাম, কলেজে এসেছি, তাড়াতাড়ি ক্লাসে চলেন, নয়তো লেট হয়ে যাবে। সাব্বির গাড়ি পার্কিংয়ে রেখে আসার সময় হঠাৎ কয়েকটা ছেলের কথা সাব্বির কানে আসে। ছেলেগুলোর নিকৃষ্ট ধ্বনি। উফ, দেখ দেখ আকাশ, ফিগার দেখেছিস? মনে তো হচ্ছে একদম খেয়ে নেই। হ্যাঁ, কিন্তু শালির যে দেমাগ, শালিকে একবার কাছে পেলে একদম কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতাম। শালা আমাদের অনেক গালি দিয়েছে। সাব্বির চুপচাপ ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। তারপর, বাহ ভাই বাহ, অন্যের শরীর তো দেখছি ভালোই আন্দাজে মাপতে পারে। তা বলছি কি, তোমার আম্মু আর বোনের শরীরটাও কি একইভাবে মাপচোক করো? সাব্বিরের কথা শেষ হওয়ার আগেই আকাশ ঘুষি মারে সাব্বিরের নাকে। সাব্বির কিছুটা দূরে ছিটকে গেল, নিজেকে সামলে নিয়ে তাকায় আকাশের দিকে। তারপর, কি গায়ে লাগে? তাহলে ওই যে ম্যাডামকে দেখছো, ওনার ভাইয়েরও এমনই লাগতো। দৃষ্টিভঙ্গি বদলাও, নয়তো পরে পস্তাতে হবে। শালা আমাকে জ্ঞান দিতে আসিস? আজ তোকে আমি পুঁতে ফেলবো। এই লড়ে আজ শালার অবস্থা এমন করব যে ভাবতেই পারবে না। সাব্বির আর কোনো কথা না বলে চলে আসে ক্লাসে। ক্লাস শেষ করে বের হতেই নীলা এসে দাঁড়ায় সাব্বিরের সামনে। তারপর, কি রে, কি হলো? এতক্ষণ ছেলেগুলোর সাথে তোকে এমন করে আঙুল তুলে কথা বলে গেল কেন? হুম হুম জানি না। আচ্ছা চলুন, আপনাকে বাসায় দিয়ে আসি। আমার আবার একটা কাজ আছে, সেটা শেষ করতে হবে। কিসের কাজ শুনি? হুম, আজকে আমরা ঘুরতে যাব, বুঝলি? এখন চল যাই। না আপু, হবে না। এখন আমি বাসায় যাব, আমার কাজ আছে। তাছাড়া আমি আপনার গাড়ির ড্রাইভার। আপনার সাথে ঘুরতে গেলে সবাই খারাপ ভাববে। এই, তুই কি জানিস আমার বাবা কে? আমার বাবা এখানকার সবচেয়ে বড় ব্যবসায়ী, বুঝলি? চুপচাপ আমার সাথে ঘুরতে চল, নয়তো আবারও বডিগার্ডকে ডেকে আনবো। আমি যাব না তবুও। যদি বাসায় যেতে চান তবে গাড়িতে উঠুন, আর নয়তো এই নিন চাবি, আমি হেঁটে চলে যাব। বাবা, তুই এমন কেন বলতো? আমার সাথে ঘুরতে যাওয়ার জন্য কত ছেলে লাইন ধরে বসে থাকে, আর তুই দেখছি পুরোটাই উল্টো। বলি, আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছিস নাকি বলতো? হুম। ধুর আপু, তখন থেকে বক বক করছেন, তাড়াতাড়ি চলুন। না, আগে বল তোর মতলব কি? হুম। সাব্বির কিছু বলতে যাবে, তার আগে সাব্বিরের নজর যায় কলেজের গেটের দিকে। আকাশ আর জিসান অনেকগুলো বখাটে ছেলেকে নিয়ে ওদের দিকে আসছে। এদিকে নীলাও নাছোড়বান্দা, কিছুতেই গাড়িতে উঠবে না। কোনো উপায় না পেয়ে সাব্বির নীলার হাত ধরে জোর করে টেনে তুলে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দ্রুত গাড়ি নিয়ে কলেজ থেকে বের হয়ে আসে। এদিকে আকাশ সাব্বিরকে চলে যেতে দেখে রাগে চিৎকার করে ওঠে। সাব্বির আকাশের চিৎকার করা লুকিং গ্লাসে দেখে হেসে ফেলে। নীলা সাব্বিরকে ধূপধাপ কয়েকটা তিল ঘুষি দিয়ে বলে, এই কুত্তা, তুই আমাকে কোলে তুলে নিলি কোন সাহসে? তোকে কিন্তু সত্যি বলছি, আমি আবারও আমার বাবার বডিগার্ড দিয়ে মার খাওয়াবো। সমস্যা নেই আপু, আমি মার হজম করে নেব। তবু আমি খুশি আপনার শরীরে কোনো কলঙ্কের দাগ লাগতে দেয়নি। মানে আপনি লুকিং গ্লাসে দেখেন আকাশ আর জিশান অনেকগুলো বখাটে নিয়ে দাঁড়িয়ে আছে। কেন জানেন? আমি যখন আপনাকে কলেজে নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করে ক্লাসে যেতে নিচ্ছিলাম, তখনই ওরা আপনাকে দেখে বাজে কথা বলছিল। আমি কিছু বলায় আমাকে খুশিও মারে আর হুমকি দিয়ে যায় আপনাকে তুলে নিয়ে যাবে। আর তাই তো আপনাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে আসলাম। কি বললি তুই? ওই শালা আকাশ আর জিসানের এত বড় সাহস আমাকে নিয়ে এসব বলেছে? শালাকে তো আমি আজকে খুন করে ফেলবো। সাব্বির কিছু না বলে চলে আসে নীলাদের বাড়িতে। বাহিরেই দাঁড়িয়েছিল রাসেল সাহেব। নীলা দৌড়ে গিয়ে রাসেল সাহেবকে জড়িয়ে ধরে বলে, বাবা, আজকে আমাকে একটা ছেলে
অনেক বাজে কথা বলেছে। কি বললি? কার এত বড় সাহস আমার মেয়েকে বাজে কথা বলেছে? নাম বলো মামুনি, শালাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। বাবা, আকাশ আর জিসান আমাকে বাজে কথা বলেছে। রাসেল সাহেব আকাশ আর জিসানের নাম শুনে কিছুটা শান্ত হয়ে যায়, কারণ আকাশ এমপির একমাত্র বখাটে ছেলে আর জিসান এখানকার ইউপি চেয়ারম্যানের ছেলে। রাসেল সাহেবকে চুপ করে থাকতে দেখে নীলা আবারও বলে, কি হলো বাবা, তুমি ওদের কিচ্ছু বলবে না? চুপ, একদম চুপ, আর কথা বলবি না তুই। যা রুমে গিয়ে সুন্দর করে বোরখা হিজাব পরে কলেজে যাবি, তাহলে আর কেউ তোর দিকে বাজে চোখেও তাকাবে না। বাবা, তুমি এটা বলতে পারলে? নীলা, সামনে থেকে যা, এমনিতেই অনেক টেনশনে আছি। এলাকায় নতুন মাস্তানের আগমন ঘটেছে, ভাবছি এমপি হামিদ সাহেবের কাছে গিয়ে একটা ব্যবস্থা করব, আর তুই তার ছেলের নামে নালিশ নিয়ে এসেছিস। বাবা, আমার যে তোমার বিজনেস আর স্বার্থ বড় হয়ে গেল বাবা। নীলা, বেশি কথা বলিস না। আর এই ড্রাইভারের বাচ্চা এভাবে তাকিয়ে থেকে আমার পার্সোনাল কথা শোনার জন্য তোকে এখানে টাকা দিয়ে এনেছি। যা চুপচাপ তোর কাজে, আর নীলা রুমে চলে যা। যা, আগামী 10 দিন তুই কলেজে রাব্বিনা মনে থাকবে। নীলা ওর বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর রুমে চলে আসে। সাব্বির রাসেল সাহেবের বাসা থেকে বের হয়ে ফোন দেয় লুইসকে। হ্যালো লুইস, তুমি কি রাসেল নামের কোনো ব্যবসায়ীকে হুমকি দিয়েছ? জি বস, আমরা খবর পেয়েছি এই রাসেল মাল্টিমিডিয়ার কাছে 1000 কোটি টাকারও বেশি কালো টাকা রয়েছে। রাসেলের সাথে এমপি হামিদও জড়িত। ওর জন্যই কেউ আজ পর্যন্ত রাসেলের কিছুই করতে পারেনি। সাব্বাস লুইস, রাসেলের সব কিছু নিজের করে নেব, একটা চুল পরিমাণও ছাড়ব না। তবে হ্যাঁ, হামিদের ব্যাপারেও সব খোঁজ নিতে থাকো। শালাকে যে কোনো সময় উপরে পাঠিয়ে দেব, তবে তার আগে তুমি ওর ছেলে আকাশকে তুলে নিয়ে চলো। আসো গোডাউনে, সাথে ওর বন্ধু জিশানকেও। ওকে বস। এদিকে রাসেল সাহেব সোজা চলে আসে হামিদ সাহেবের বাসায়। রাসেল সাহেবকে দেখে হামিদ সাহেব হাসি মুখে বলে, আরে আরে পার্টনার, এই অসময়ে কেন এলে? আর বলবেন না হামিদ সাহেব, সালা নতুন একটা মাস্তান এসেছে, আমাদের কাছে 5000 কোটি টাকা চেয়েছে। কি করব বলুন তো? এটা কোনো ব্যাপারই না, দাঁড়াও। আমার ছেলে আকাশকে বলছি, ও গিয়ে সেই খুনটাকে কুপিয়ে আসবে। হামিদ সাহেব আকাশকে ডাক দিতেই আকাশ ওর বাবার সামনে আসে, আর নীলার বাবাকে দেখে জিসান শয়তানের হাসি দেয়। আকাশ, রাসেল সাহেবকে কে জানি হুমকি দিয়েছে, যাতে রাস্তায় ফেলে কুপিয়ায়। বাবা, এক শর্তে আমি রাসেল সাহেবের মেয়ে নীলাকে এক রাতের জন্য বিছানায় চাই। রাসেল সাহেব আকাশের কথা শুনে মুচকিয়ে হাসি দিয়ে বলে, আরে ধুর, শালিকে এক রাতে কেন 1000 রাতে রেখে দাও, আমার এতে কোনো যায় আসে না। ওকে, তাহলে টেনশন নেই, আগামীকালকে শালাকে কুপিয়ে মারবো। এদিকে রাসেল সাহেব আর জিসানের কথোপকথন লুকিয়ে ভিডিও করে ফেলে। রাসেল সাহেবের ড্রাইভার জমির মিয়া গাড়িতে রাসেল সাহেব যখন বিজয়ের হাসি দিচ্ছিল, তখন জমির মিয়া রাসেল সাহেবকে বলে, স্যার, নীলা মামনিকে বাজে কথা কইল, অথচ আপনি কিছু বললেন না কেন? আরে জমির, তোকে কি আর বলি, নীলা আমার আপন মেয়ে নয় রে। শালিকে তো আমি হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম ওর বাবা মাকে খুন করে। তাই তো কয় সাহেব, আপনি কেন এমন করবেন? সাব্বির চলে আসে বাসায়। এমন সময় ও দেখতে পায় একটা লোক ওর চেয়ারে উল্টো দিকে ঘুরে বসে আছে। সাব্বির অনেকটা অবাক হয়ে বলে, কে ওখানে আমার চেয়ারে বসে আছে? কুরু, কোথায় তোমরা? এগিয়ে আসো। হ্যাঁ, তার আর প্রয়োজন নেই সাব্বির, আমি জামশেদ। জামশেদ চৌধুরী সাব্বিরের দিকে তাকায়। সাব্বির জামশেদ চৌধুরীর পাশে গিয়ে বসে। তারপর, আরে হঠাৎ চলে আসলেন যে ভাই? হ্যাঁ এলাম তোমাকে কিছু বলার জন্য। আসলে আমার হাতে তো এমন সময় নেই, এই পুরো বিশাল গালটা আমি আজ থেকে তোমাকে দিয়ে দিতে এসেছি। তবে তার আগে আমি কিছু কথা বলবো, যেটা তুমি মনোযোগ দিয়ে শুনবে। সাব্বির হ্যাঁ সূচক মাথা নাড়ে। জামশেদ চৌধুরী বলতে শুরু করেন, এই যে গ্যাংটা দেখছো, এটা আমি একদিনে তৈরি করিনি। এটা তৈরি করতে আমার লেগে গেছে 30টা বছর। আজ থেকে 30টা বছর আগে আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দেয় একটা মিথ্যা অপবাদের কারণে। আমিও তেমন কিছু বলতে পারিনি, কারণ আমি ছিলাম বাবার প্রথম পক্ষের ছেলে। বাবা মাকে বের করে দেওয়ার পর থেকে আমি রাস্তার টোকাই হয়ে ঘুরতাম। ঘুরতে ঘুরতে
অনেক বন্ধু হয়ে যায় আমার। তারপরে শুরু করি চুরি করা, তারপর ডাকাতি আর শেষে মাফিয়া বড় বড় খুন গুম করতে শুরু করি। কিন্তু হঠাৎ একদিন আমার দৌড়ে থেমে যায়। একটা মিশনে গিয়ে গুলি লাগে আমার বাম পা জোরে। আমাকে একা ফেলে সবাই পালিয়ে যায়। আমি ভেবেছিলাম আমি মারা গেছি, কিন্তু না। যখন চোখ খুললাম দেখি আমি একটা বিছানায় শুয়ে আছি, প্রচুর শক্ত বিছানা, শরীর ব্যথা হয়ে যায় আমার। কোনো রকমে উঠে বাইরে আসি, আমি আর দেখতে পাই আমি যেখানে ছিলাম সেটা একটা এতিমখানা ছিল। আর দুঃখের বিষয় হলো সেখানে সবগুলো বাচ্চাই ছিল অন্ধ। তাদের চিকিৎসার জন্য প্রয়োজন ছিল 10,500 কোটি টাকা। আমি শুরু করি তাদের জন্য টাকা জমানো, কিন্তু মাত্র 500 কোটিতেই জমাতে পেরেছি। আমি বাকিটা পারিনি। আর আমি চাই আমার হয়ে তুমি সেই কাজটা করে ফেলো। কিন্তু আমি এত টাকা কিভাবে পাবো? আর আপনারই বা সময় শেষ কেন হতে যাবে? জামশেদ চৌধুরী মুচকি হেসে সাব্বিরের কাঁধে হাত রেখে বলে, সেটা না হয় অজানাই থাক। আজ আমি আসছি, ভালো থেকো। আর হ্যাঁ, আজ থেকে এই গ্যাং এর লিডার তুমি। তোমার উপর আর কেউ নেই। দ্য কিং অফ দ্য সিটি গ্যাংস্টার এর লিডার আজ থেকে সাব্বির। জামশেদ চৌধুরী কথাটা বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোর আগেই সেন্সলেস হয়ে পড়ে যায় মাটিতে। সাব্বির দ্রুত জামশেদ চৌধুরীকে নিয়ে চলে আসে হসপিটালে। হসপিটালের ডাক্তার জামশেদ চৌধুরীকে দেখে চিনে ফেলে আর সাব্বিরকে বলে, ও মাই গড, তুমি জামশেদ চৌধুরীকে কোথায় পেলে? লোকটাকে কতবার বলেছি সঠিক সময় এসে আমাদের থেকে চিকিৎসা নিতে, কিন্তু তিনি শুনেননি। আজ সকালে পালিয়ে গিয়েছিল। মানে আপনি এনাকে চেনেন? চিনব না মানে? দীর্ঘ 10 বছর হলো আমি এনার চিকিৎসা করি। লোকটা বাম পাজরে গুলি লেগে অনেকটা ইনফেকশন হয়ে গিয়েছিল, আর সেখান থেকে জন্ম নিয়েছিল ক্লোন ক্যান্সার। এখন আর বড়জোর একদিন সময় আছে তার হাতে। হয় আজকে জ্ঞান ফিরতে পারেন, নয়তো ঘুমের মাঝেই মৃত্যুবরণ করবে। সাব্বির স্ট্যাচু হয়ে বসে পড়ে জামশেদ চৌধুরীর পাশে। এমন সময় লুইস এসে সাব্বিরের কাঁধে হাত রেখে বলে, বস টেনশন নেই, আপনি পারবেন, আমরা জানি। সাব্বির তাকায় লুইসের দিকে, তারপর চোখ নামিয়ে জামশেদ চৌধুরীর দিকে তাকায়। রাত 2টায় জামশেদ চৌধুরীর জ্ঞান ফিরে আসে। সাব্বির জামশেদ চৌধুরীর হাত চেপে ধরে জামশেদ চৌধুরী সাব্বিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, হ্যাঁ, আমি জানিস তো সাব্বির বিয়েই করিনি, আর বাবার একটাও শুনতে পাইনি। খুব ইচ্ছে করতো আমার ছেলে হবে, মেয়ে হবে, তারা আমাকে বাবা বলে জড়িয়ে ধরবে, কিন্তু এই অনিশ্চিত জীবনে কোনো মেয়েকে জড়ায়নি রে। এই শেষ সময় তোকে আমি নিজের ছেলের মতোই ভেবেছি। একবার কি আমাকে বাবা বলে ডাকতে পারবি? নিজের বাবা না হলেও পালক পিতা হিসাবে বাবা ডাকতে পারিস। বাবা। জামশেদ চৌধুরী হালকা হাসি দেয়। হঠাৎ তার চোখ মুখ শক্ত হয়ে যায়। সাব্বিরের দিকে তাকিয়ে থাকে বড় বড় চোখ করে। সাব্বির ডুকরে কেঁদে উঠতে নিলেও নিজেকে সামলে নিয়ে বাম হাতে জামশেদ চৌধুরীর চোখ বন্ধ করে দেয়। পরদিন জামশেদ চৌধুরীকে দাফন করা হয়। সাব্বির মনমরা হয়ে বসে আছে। এমন সময় লুইস সাব্বিরকে বলে, বস, পুরো দেশে তুলকালাম ঘটে গিয়েছে এমপি হামিদের ছেলেকে কিডন্যাপ করার জন্য। পুরো দেশের সকল পুলিশ বাহিনী খুঁজতে শুরু করেছে আকাশ আর জিনাসকে। আমি তো এটাই চাইছিলাম। চলো খেলা শুরু করি। সাব্বির আর কোনো কথা না বলে চলে আসে সোজা আকাশের জিসানের সামনে। আকাশ সাব্বিরকে দেখে চিৎকার করে ওঠে, শালা চাকরের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমাকে তুলে আনার? জানিস আমার বাবা এমপি, তোকে একদম টুকরো টুকরো করে ফেলে আসবে আমার বাবা। শালা খুব দেখি কথা বলতে পারিস। শোন না, তোর বাবা এমপি হলে আমি রাষ্ট্রপতি। বলতো কার ক্ষমতা তাহলে সবচেয়ে বেশি? তোকে এখানে কেন এনেছি জানিস? আকাশ কিছুটা ভয় পেয়ে যায়। নরম আর ভীতু কণ্ঠে বলে, কেন এনেছিস? আমি কি তোর কোনো ক্ষতি করেছি বল? না না, ক্ষতি করিসনি। তুই তো আমার অনেক অনেক বেশি উপকার করেছিস। শালা তুই আমাকে খুশি কেন মেরেছিলি? আর নীলাকে বাজে কথা কেন বলেছিলি? ভাই, ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দেন প্লিজ। সরি রে, তোকে তো এত সহজে ছাড়ছি না। এখন বল, তোর বাবার কত টাকা আছে আর সেগুলো কোথায় রেখেছে? বাবার কাছে প্রায় 1000 কোটি টাকা রয়েছে, যেগুলো বাবা মাটির নিচে আর একটা বাসায় রেখেছে। টাকাগুলো আমার চাই রে। বল, এই টাকাগুলো নিয়ে আসতে গিয়ে আমি কি বাধার সম্মুখীন হতে পারি? বাবা তোকে টুকরো টুকরো করে ফেলবে, কারণ বাবা এমপি কম, গুন্ডা বেশি। আমাকে তুই তুলে এনেছিস, জানতে পারলে বাবা তোকে কেটে টুকরো টুকরো করে ফেলে দিবে।
আকাশ আর কিছু বলতে যাবে, তার আগে সাব্বির এক কোপে আকাশের দেহ থেকে মাথা আলাদা করে ফেলে। হাসতে হাসতে জিসানের দিকে তাকায়। জিসান ভয় পেয়ে প্রকাশ করে ফেলেছে। সাব্বির হাসে অনেক জোরে। হাসতে হাসতে জিসানের মাথা দুভাগ করে ফেলে। তারপর লুইস, শালাদের এমনভাবে টুকরো টুকরো করে যেন কুকুরগুলো খুব সহজেই শালাগুলোকে খেয়ে ফেলতে পারে। সাব্বির চলে আসে রুমে। পরের দিন সকাল হতেই সাব্বির চলে আসে নীলাদের বাসায়। এমন সময় নীলা এসে সাব্বিরের সামনে দাঁড়ায়। তারপর, সাব্বির, গতকাল তুমি বাবার কথায় কিছু মনে করনি তো? কি মনে করব, যা সত্যি তা তো বলেছে। সে যাই হোক, আমি ভাবছি আর আসবো না এখানে। কেন? ম্যাম, গরিব এতিম হলেও নিজের মান সম্মান আছে। কেন আমি শুধু শুধু অপমানিত হতে আসবো বলুন? আর তাছাড়া আমি বুঝেছি আপনার বাবা আমাকে পছন্দ করে না। বাবা না করলেও তার মেয়ে তো করে, তাই বলছি সাব্বির, থেকে যাও প্লিজ। না আপু, সরি, আমি গেলাম, ভালো থাকবেন। সাব্বির আর কোনো কথা না বলে চলে আসে গোডাউনে। সাব্বিরকে আসতে দেখে দৌড়ে আসে লুইস আর এসেই বলে, বস, হামিদ সাহেবকে আমরা ইজিভাবে শেষ করে ফেলতে পারবো। মানে? বস, হামিদ সাহেব এখন অনেক অনেক রেগে আছে তার ছেলের টুকরো টুকরো করা লাশ দেখে। আর বাসার বাইরে অনেক পাহারাদারকে সে রেখেছে। আর আমি কৌশলে ওর সব বডিগার্ডগুলোকে মেরে ওখানে আমাদের ক্রুকে রেখেছি। আর আজ শুনছি জিসানের বাবা চেয়ারম্যান আর নীলার বাবা রাসেল সাহেব আসবে। সবাই একসাথে কোনো একটা মিটিংয়ের ব্যবস্থা করবে। তার আর প্রয়োজন নেই লুইস। আমি রাসেল সাহেবকে মারতে চাই না। সব ভেজাল শেষ হয়ে যাক। ফার্স্ট হামিদকে আগে দুনিয়া ছাড়া করতে হবে, কারণ বাচ্চাগুলোর বয়স অনেক হয়ে গিয়েছে। তাদের যতটা দ্রুত অপারেশন করে চোখের আলো ফিরিয়ে দিতে হবে, আর সেটা একমাত্র হামিদের মৃত্যুতেই সম্ভব। বস, তাহলে কি করব? ফার্স্ট তেমন কিছু করতে হবে না। রাসেল আর জিসানের বাবা চেয়ারম্যান আসার আগেই হামিদকে এমনভাবে মেরে দেব যাতে ওর লাশ দেখে রাসেল আর চেয়ারম্যান ভয়ে কেঁপে ওঠে। সাব্বির আর কোনো কথা না বলে চলে যায় রুমে। এদিকে নীলা সাব্বিরকে চলে যেতে দেখে অনেক অনেক কান্না করতে থাকে। মেয়েকে কান্না করতে দেখে রাসেল সাহেব মেয়ের পাশে বসে। তারপর, কিরে মামনি, কান্না করছিস কেন? তুই কি জানিস আর 3 দিন পর তোর 22 বছর পূর্ণ হবে? তারপরই তোর সব কান্না, রাগ, অভিমান শেষ হয়ে যাবে। বাবা, আমি একটা ছেলেকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। বাবা প্লিজ আমাকে ওর সাথে বিয়ে করিয়ে দাও। রাসেল সাহেব নীলার কথা শুনে প্রচণ্ড রেগে যায়, কিন্তু পরক্ষণেই মনে মনে হেসে ফেলেন, কারণ নীলার বয়স 22 হলেই তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। নীলার সব সম্পত্তি তিনি নিজের নামে লিখে নিতে পারবেন। আর এর জন্যই নীলাকে একটা পেপারে সাইন করতে হবে। নীলা পড়াশোনা জানে, হয়তো পেপারটা পড়তেও পারে, আর তারপরই সাইন নাও করতে পারে। আর যদি নীলা বিয়ের কাবিন হিসাবে রাসেল সাহেব নীলাকে দিয়ে সেই পেপারে সাইন করতে পারে, নিশ্চিত নীলা না পড়ে সাইন করে দিবে। রাসেল সাহেব জোরে হেসে ওঠে। মনে মনে শয়তানি ফন্তিটা এটা নীলাকে জিজ্ঞেস করে, এই সামান্য একটা বিষয়ে তুমি কান্না করছো মামনি? এটা তো ঠিক নয়। বলো বলো, কাকে ভালোবাসো তুমি? সাব্বিরকে। রাসেল সাহেব সাব্বিরের নাম শুনে আরেক দফা হেসে ওঠে আর মনে মনে ভাবতে থাকে, যাক শালা, এক ঢিলে 2 পাখি মেরে দিব। ড্রাইভারের বাচ্চা তো অশিক্ষিত, ওকেও মেরে দিবে, কেউ কিছু টের পাবে না। ঠিক আছে, তাই হবে। তবে মামনি, 3 দিন পরই তোমার বিয়ে। তা সাব্বির বাবা কই? ডেকে আনো ওকে। বাবা, সাব্বির তোমার ব্যবহারে রাগ করে চলে গিয়েছে, আমি ওকে খুঁজে আনবো বাবা, তুমি টেনশন করো না। নীলা রাসেল সাহেবকে জড়িয়ে ধরে চলে যায়, আর রাসেল সাহেব হাসতে হাসতে রুমে গিয়ে রেডি হতে থাকে। আজ যে হামিদ সাহেবের সাথে বিশাল বড় মিটিং আছে। সন্ধ্যা হয়ে গিয়েছে। সাব্বিরা লুইসের সামনে চেয়ারে হাত পা অবস্থায় চিৎকার করছে হামিদ সাহেব, কে আমাকে এখানে বেঁধে রেখেছে? শালা, আমি এখানকার এমপি, জানিস আমার হাত কত উপরে? এক ফোন করব আর তোরা উপরে চলে যাবে। আমরা তোকে ফোন করার সময়টাই যে দেব না, তা নিজের ছেলের অবস্থাকে টুকরো টুকরো করলো, সেটা কি জানতে চাস? বল,
শালাকে আমি আমার ছেলের চেয়েও জঘন্যভাবে খুন করব। কে আবার? আমি মেরেছি। তোর ছেলেদের খুব সাহস হয়ে গিয়েছিল, আমার ভালোবাসার দিকে নোংরা দৃষ্টিতে তাকিয়েছিল। বল কিভাবে সহ্য করি, তাই তো মেরে দিলাম। কে? শালা তো। বাকিটা বলার আগেই লুইস হামিদের বাহুতে রামদাদে এক কোপে হাত আলাদা করে দেয়, আর সাথে সাথেই ভয়ঙ্কর এক চিৎকার দিয়ে ওঠে হামিদ। সাব্বির মুচকি হেসে হামিদকে চুলের মুঠি শক্ত করে টেনে বলে, তোর সাথে আমার কোনো দিনেরই শত্রুতা ছিল না রে, তবুও তোকে মারতে হচ্ছে শুধু তোর ব্ল্যাক মানির জন্য। তোর ওই টাকার 10,000 শিশুর চোখের আলো ফিরে পাবে, সেখানে তোর একটা জীবন কিছুই নয়। ভালো থাকিস উপরে। আর হ্যাঁ, একটা কথা, তোর ছেলে তোকে খুব মিস করছে। সাব্বির আর কোনো কথা না বলে কোমর থেকে পিস্তল বের করে ম্যাগাজিনের সব কয়টা বুলেট হামিদের মাথায় ঢুকিয়ে দিয়ে 3টা বিশাল বড় বড় কন্টেনার ভর্তি টাকা নিয়ে চলে আসে। সাব্বিরা বের হয়ে আসার কিছুক্ষণ পরে রাসেল সাহেব আর চেয়ারম্যান হামিদ সাহেব এর বাসায় ঢুকতেই হামিদ সাহেবের লাশ দেখে ভয়ে দ্রুত সেখান থেকে চলে আসে। রাত 1টা। চেয়ারম্যান নাইট ক্লাব থেকে মাতাল হয়ে বাসে ফিরছিল। এমন সময় কয়েকটা গাড়ি এসে পথ আটকায় চেয়ারম্যানের। চেয়ারম্যান খেকিয়ে ওঠে, এই শালা, গাড়ি সরিয়ে নে, রাস্তা কি তোর বাপের? সাব্বির মুচকি এসে গাড়ি থেকে নেমে গিয়ে চেয়ারম্যানের চুলের মুঠি টেনে গাড়ি থেকে নামিয়ে নিয়ে বলে, না রে, রাস্তাটা আমার। সে যাই হোক, তোর ছেলে জিশান তোর জন্য অপেক্ষা করছে রে। তুই তো দেখছি পাষাণ পিতা, নীলার ছেলে একা রেখে তুই মাতাল হয়ে ঘুরছিস। একটু আগেই দেখলি না হামিদ সাহেব তার ছেলেকে সঙ্গ দিতে চলে গিয়েছে আকাশের কাছে? তুই চলে যা। সাব্বির আর কোনো কথা না বলে রামদা দিয়ে এক কোপে চেয়ারম্যানকে 2 টুকরো করে চলে যায়। পরদিন সকালে রাসেল সাহেব নিউজে হামিদ সাহেব আর চেয়ারম্যানের ভয়ঙ্কর লাশ দেখে কেঁপে ওঠে। তিনি দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। এদিকে নীলা সাব্বিরকে খুঁজতে খুঁজতে চলে আসে সেই বিলাসবহুল বাসায়। এদিকে সাব্বির সকাল সকাল ঘুম থেকে উঠে বাহিরে হাঁটতে যাবে, অমনি নীলা সাব্বিরকে টেনে নিয়ে যেতে থাকে। সাব্বির অবাক হয়ে তাকায় নীলার দিকে। আরে আরে আপু, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্লিজ ছাড়ুন। না, তোকে আর ছাড়ছি না। আজ তোকে আমি বিয়ে করেই ছাড়বো। অনেক হয়েছে, আর না। কি বলছেন? মাথা কি ঠিক আছে আপু? এই চুপ! কি আপু আপু করছিস? বউ বলবি, বুঝলি? বউ বলবি, শুধুই বউ। সাব্বির কিছু বলতে যাবে, তার আগেই নীলা সাব্বিরের মুখে কষ্টেপ লাগিয়ে দেয়। মনে মনে সাব্বির শুধু হাসতে থাকে। এদিকে নীলা সাব্বিরকে নিয়ে চলে আসে বাসায় আর দৌড়ে গিয়ে ওর বাবাকে বলে, বাবা বাবা, এই দেখো তোমার জামাইকে আমি নিয়ে এসেছি। রাসেল সাহেব সাব্বিরের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হেসে ওঠে। নীলাকে বলে, বাহ, ভালো করেছিস মামুনি। আসলে আমি একটা কাজে বাইরে চলে যাচ্ছিলাম। তা তোরা এখনই বিয়ে করবি কি? হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা এক্ষুনি বিয়ে করব, তুমি ব্যবস্থা করো। সব কিছুর ব্যবস্থা তো হয়ে, এই নে পেপারস, চোখ বন্ধ করে সাইন করে দে। নীলা ওর বাবার কথায় এক নিমিষে সাইন করে দেয়। তারপর কাগজটা এগিয়ে দেয় সাব্বিরের দিকে। সাব্বির কাগজটা হাতে নিয়ে দেখে এটা কোনো বিয়ের রেজিস্ট্রেশন পেপার নয়, এটা সম্পত্তির উইল পেপার। সাব্বির অবাক হয়ে তাকায় রাসেল সাহেবের দিকে, তারপর মুচকি হেসে নীলাকে বলে, নীলা, তুমি এখানে বসে থাকো, আমি তোমার বাবার সঙ্গে একটু কথা বলে আসছি, কেমন? ঠিক আছে। সাব্বির রাসেল সাহেবকে টেনে নিয়ে আসে একটা রুমে। তারপর, বাবা, নিজের মেয়ের সম্পত্তি সব নিজের করে নিচ্ছেন ধোকা দিয়ে? ধুর শালা, চুপ কর আর সাইন করে দে। আমার এখানে থাকা অনেক বিপদ। কোন শালা কখন আমাকে টপকে দিতে আসে ঠিক নেই। কেন, ভয়ে আছেন বুঝি? আমি তার চেয়ারম্যানের খুন হওয়া দেখে? তুই কি করে চিনিস ওদের? শুধু চিনি না রে, আমি নিজেই খুন করেছি ওদের। এবার তোর পালা। রাসেল সাহেব সাব্বিরের কথা শোনা মাত্র কোমর থেকে পিস্তল বের করে সাব্বিরের দিকে তাক করতে যাবে। তার আগে সাব্বির লাথি মারে রাসেল সাহেবের মুখে। হঠাৎ লাথি খেয়ে রাসেল সাহেব
দূরে ছিটকে পড়ে, হাত থেকে পিস্তল পড়ে যায়। সাব্বির পিস্তলটা হাতে নিয়ে ম্যাগাজিন চেক করে পুরো 6টা বুলেট রয়েছে। সাব্বির পিস্তল লোড করে রাসেল সাহেবের দিকে তাক করে, তারপর তোর সাথেও আমার কোনো শত্রুতা নেই, তবুও তোকে মারতে হচ্ছে রে। আমাকে মারিস না, ছেড়ে দে আমাকে। কেমনে ছাড়ি বল, তোকে তো আমি একদম টুকরো টুকরো করে ফেলবো। সাব্বির কথাটা বলে এগিয়ে যেতে থাকে রাসেল সাহেবের দিকে। এদিকে নীলা অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায়। একসময় ড্রয়িং রুম থেকে পাশের ঘরে আসতে যাবে, তার আগেই জমির মিয়া আসে নীলার সামনে। তারপর, মা নীলা, কি করতেছিস? এই তো চাচা, পাশের ঘরে যাব তোমার জামাই কি করে দেখতে। মা, তোরে একটা জিনিস দেখাই, কাউরে বলবি না, আমি দেখাইছি। আচ্ছা চাচা, দেখাও। জমির মিয়া নীলাকে একটা ভিডিও দেখায়। ভিডিওটা দেখে নীলা দ্রুত ওর রুম থেকে একটা পিস্তল বের করে এগিয়ে যায় পাশের ঘরে। সাব্বির ততক্ষণে রাসেল সাহেবের মাথায় পিস্তল ঠেকিয়ে ট্রিগারের চাপ দিতে যাবে, তার আগেই রাসেল সাহেব জোরে হেসে ওঠে। সাব্বির কিছুটা অবাক হয়ে বলে, কি রে, এভাবে হাসছিস কেন? আমাকে মারতে পারবি না রে, ওই যে পিছনে তাকিয়ে দেখে আমার মেয়ে চলে এসেছে। সাব্বির পেছনে তাকিয়ে দেখে নীলা হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। সাব্বির কিছু বলতে যাবে, তার আগে নীলা বলে ওঠে, সাব্বির খবরদার, আমার বাবাকে তুমি মারবে না। সাব্বির চুপ হয়ে যায় আর রাসেল সাহেব জোরে হাসতে থাকে। নীলা ওর বাবার হাসি দেখে মুচকি হেসে বলে, আমার বাবাকে আমি নিজ হাতে মারবো। আমি যাকে এতদিন নিজের বাবা ভেবে এসেছি সে আমার বাবা নয়, আমার বাবা মার হত্যাকারী। আমি সব জেনে গিয়েছি। রাসেলের বাচ্চা, তোকে আমি আজ শেষ করে ফেলবো। রাসেল সাহেব চমকে যান নীলার কথা শুনে। মুহূর্তে তার মুখ থেকে হাসি উদা হয়ে যায়। নীলা জোরে হেসে ওঠে। একের পর এক গুলি করতে থাকে রাসেল সাহেবের বুক, পেটে আর মাথায়। রাসেল সাহেবের নিস্তেজ দেহের দিকে তাকিয়ে সাব্বির মুচকি হেসে নীলাকে এসে জড়িয়ে ধরে। তারপর, জান চলো, আসল কাজই অফিসে যাই, এখনো আমাদের বিয়ে হয়নি। নীলা সাব্বিরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে হাত থেকে পিস্তল ফেলে দিয়ে যেতে থাকে। রাত 12টা। সাব্বির বাসর ঘরে ঢুকতেই নীলা এসে সাব্বিরকে সালাম করতে নিবে, তার আগেই সাব্বির নীলাকে টেনে তুলে বিছানায় নিয়ে গিয়ে বসায়। তারপর, জান আজ তোমাকে একদম আগুন সুন্দরী লাগছে। এই সত্যি করে বলো, মতলবটা কি? বুঝো না নাকি? বুঝেও না বুঝার ভান করছো। বোকা পিচ্ছি, জামাই আমার, আসো আদর করে দেই। নীলা সাব্বিরের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। সাব্বিরও পরম আদরে নীলাকে কিস করতে থাকে। 3 বছর পর নীলা আর সাব্বির শুয়ে আছে বিছানায়। এমন সময় তাদের 2 বছরের ছেলে রাফসান দৌড়ে এসে ওর বাবা মার মাঝে শুয়ে বলে, বাবা বাবা, আমার একটা বোন চাই। বোন কি করবে বাবা? আর তোমার আম্মু তো অনেক পয়সা হয়ে গিয়েছে, আমাকে আর আদর করে না। আম্মু তোমাকে আদর করে, আমার বোন আসবে। হ্যাঁ বাবা। ওকে ওকে বাবা, আমি আম্মুকে বলছি তোমাকে অনেক আদর করতে। আম্মু তুমি বাবাকে অনেক অনেক আদর করো, যেন আমি একটা তাড়াতাড়ি বোন পাই প্লিজ। সাব্বির, তুমি রাফসানকে কি শিখাই দিচ্ছ এগুলো? তোমার লজ্জা নেই? কিসের লজ্জা ছেলের? আমার বোন চাই, এনে দিতে তো হবে নাকি? হ্যাঁ বাবা, অবশ্যই এনে দিতে হবে। ওকে ওকে, এনে দিব, কিন্তু তুমি আমাদের মাঝে থাকলে তোমার বাবাকে আদর করব কি করে? আমার লজ্জা করবে না বুঝি? রাফসান অসহায় দৃষ্টিতে ওর আম্মুর দিকে তাকিয়ে বলে, তাহলে আমি কোথায় যাব? তুমি ঈশিতার কাছে যাও আর ওর সাথে খেলা করো, কেমন? ওকে বাবা। রাফসান দৌড়ে চলে যায় ঈশিতার কাছে। ও হ্যাঁ, ঈশিতা হলো লুইসের একমাত্র মেয়ে। সাব্বির বাঁকা হেসে নীলার দিকে তাকায়। তারপর, এই যে বউ ছেলে তো বোন চাই, এনে দেব কি? ইস, তুমি আমাকে লজ্জা দিচ্ছ কেন? আর বলো না প্লিজ। জানি না। সাব্বির লাজুক হেসে নীলার খুব কাছে চলে যায়।
নীলাও শিউরে ওঠে সাব্বিরকে এত কাছে পেয়ে। সাব্বির দুষ্টুমি করে নীলার খুব কাছে গেলেও স্পর্শ না করে চুপ করে থাকে। নীলা যেন এতে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে বাঘিনী রূপে সাব্বিরের উপর ঝাঁপিয়ে পড়ে। সাব্বিরের ঠোঁট দুটো নিজের ঠোঁটের মাঝে নিয়ে গভীরভাবে চুমু খেতে থাকে। আচ্ছা, এখন যান সবাই, সাব্বির আর নীলাকে ওদের কাজ করতে দিন। অনেক পরিশ্রম করতে হবে বেচারাদের, তাই এখানেই সমাপ্ত।